আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম জি আসসালাম স্যার, স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা ওয়ালাইকুম যাচ্ছে। আসসালাম। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, লাস্ট ক্লাস আমরা কোথায় ক্লোজ করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা কোথায় শেষ করেছিলাম? একটা ম্যাথ করানো হয়েছিল। ম্যাথ তো করাইছি, ভালো কথা, কিন্তু আমার যেটুকু মনে পড়ছে এইখান পর্যন্ত, যে ট্যাক্সের ভ্যাটের রেট গুলো পর্যন্ত, তারপর ম্যাথে চলে গেছিলাম, রাইট? জি স্যার। তো গত ক্লাসের পড়াশোনা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কোথাও? কারো কোনো প্রবলেম নাই? তো আমরা কি ক্লাস শুরু করবো না 5 মিনিটস ওয়েট করবো? ওয়েট করা যেতে পারে, অ্যাটেন্ডেন্স তো এখন পর্যন্ত মাত্র 6 জন। কতজন জয়েন করছে? স্যার 6। অনলি 6? জি স্যার। রেগুলার কতজন থাকে? স্যার 60-70 থাকে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তো আপনাদের পরীক্ষার প্রিপারেশন কি হচ্ছে, কেমন হচ্ছে? স্যার মেতে আমি এনরোল করিনি, মানে আমার তো নতুন 26 ব্যাচের, তো আমি মানে কভার করতে পারবো না মনে হয়েছে, এই জন্য আর এনরোল করিনি। আচ্ছা, এখানে কেউ আছেন যারা পরীক্ষার জন্য এবার মেতে এক্সাম দিবেন? জি স্যার, আমি দিব। আপনার প্রিপারেশন কি? স্যার, প্রিপারেশন নিতেছি, মানে পড়তেছি আর ভুলতেছি। পড়তেছেন আর ভুলতেছেন, এটা তো ভালো। প্রিপারেশন কিভাবে নিচ্ছেন? কোন কোন সাবজেক্ট পরীক্ষা দিবেন আবার? স্যার, শুধু টেক্সটটাই দিব। শুধু টেক্সট দিবেন? তাহলে তো প্রিপারেশন নিয়ে পাস করা তো সহজ হবে, কারণ একটা সাবজেক্ট পড়তে তো 1 মাসই এনাফ, অনেক বেশি সময়। জি স্যার, ট্রাই করতেছি। আচ্ছা, ভ্যাটটা আমরা যেটা পড়াচ্ছি, এই ভ্যাটের এটা ক্লিয়ারলি ক্লাসটা ঠিক মতো ফলো করলে পরীক্ষায় 40 থেকে 45 মার্কস একটু আমরা কভার করতে পারবো, আর পাস করতে কিন্তু লাগে স্যার 10 মার্ক। রেকর্ডিং রেকর্ডিং ক্লাসগুলো তো স্যার পাচ্ছি না। রেকর্ডিং মামুন ভাইকে ক্লাসগুলা তো বললাম শেয়ার বুদ্ধি করতে। বুদ্ধি খরচ করলে পাওয়া যাবে। কি খরচ করলে পাওয়া যাবে? বুদ্ধি খরচ করলে। বুদ্ধি গত খরচ ক্লাসে করলে। বলেছিলাম যে আপনি এখনকার ক্লাস রেকর্ড না পাইলে কিছু, আমি তো গত 2-2.5 বছর ধরে পড়াচ্ছি, তো এগুলো তো ওই ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ দিলে তো ক্লাসগুলো আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন ইউটিউবে। জি স্যার, ওগুলা তো দেখতেছি, কিন্তু মানে আমাদের যে টপিক গুলো পড়াচ্ছেন সেগুলো একটু দেখলে ভালো হতো না? তো সেগুলোই তো ওয়েবসাইটে আছে, ইয়েতে ইউটিউবে আছে। হ্যাঁ, ওইখানে প্লে লিস্ট আকারে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। হুম, আছে না? ওগুলা জি। তো দেখতেছি। হুম, যাই হোক, আপনার পরীক্ষার ভ্যাটের পার্টটুকু নিয়ে আপনার টেনশন করার প্রয়োজন না। আমাদের ক্লাস শেষ শেষ হওয়ার সাথে সাথে আপনার ভ্যাটের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, যিনি পরীক্ষা দিবেন, রাইট, আপনাকে ভ্যাটটা নিয়ে টেনশন করার দরকার নাই। আপনাকে ট্যাক্সে 8 থেকে 20-25 মার্ক পাওয়ার মতো একটা অ্যারেঞ্জমেন্ট আপনাকে করতে হবে। সেজন্য আপনাকে ট্যাক্সের পোর্শনটুকু পড়াশোনা করতে হবে। ট্যাক্সের কয়টা ক্লাস হয়েছে? স্যার, স্যার একটা একটা হয়েছে। হ্যাঁ, একটা স্যার। হয়েছে, একটা। একটা ক্লাস হয়েছে। কোন স্যার ক্লাস নিছে? জাফর স্যার নাকি? আপনাদের টিচারের নাম কি, যিনি ইনকাম ট্যাক্স পোর্শন নিচ্ছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার এমডি জাফর শিহাবুর স্যার। রেজা স্যার। হ্যাঁ, ও জাফর স্যার নিছেন, জি স্যার। জাফর স্যার নিচ্ছেন।
এই তো, তাহলে পাস করবেন কি? আপনি টিচারের নামই বলতে পারতেছেন না, পড়াশোনা তো পরের কথা। হ্যাঁ স্যার স্যার। একটা ক্লাস নিয়েছিল তো স্যার, মানে এখন মানে ওরকম ইয়া মনে ছিল না। তো এখন যেটা করতে হবে, আপনাদের ইন্ডিভিজুয়ালে যিনি পরীক্ষা দিবেন তার যেটা করতে হবে, ট্যাক্সের ম্যাথ ইন্ডিভিজুয়াল এবং কোম্পানির ম্যাথ গুলা এখনই করে ফেলতে হবে, শুরুতেই করে ফেলতে হবে। তাহলে হবে কি, এই দুইটা ম্যাথ ক্লিয়ার হইলে আপনার এখানে 20 মার্ক পাওয়াটা কনফার্ম হয়ে যায়। আপনি এখানে ভ্যাটে পাবেন 40-এর 20 কত 60, আপনার পাস করতে লাগে 50। পাস করতে কি কঠিন সময় বেশি বেশি পড়াশোনা করা লাগবে স্যার? না স্যার। না স্যার, আচ্ছা, শুধু বুদ্ধি খরচ করে পড়তে হবে। কি খরচ করতে হবে? বুদ্ধি বুদ্ধি। খরচ করে করতে হবে। বুদ্ধি খরচ করতে হবে, একটু গুছাইয়া পড়তে হবে। হ্যাঁ, তো দেখি আমার ব্যাটের ক্লাসগুলো শেষ হলে যদি এডিশনাল ক্লাস নেওয়ার সুযোগ হয়, তাহলে ট্যাক্সের ম্যাথ গুলো যদি কভার করে দিতে পারি, তাহলে পরীক্ষা পাস করতে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? জি জি স্যার, স্যার। ভালো হয় তাহলে অনেক। ওকে, অলরেডি 7টা 5 বাজে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমরা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে আমরা ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল এগুলো পড়াশোনা করছিলাম না স্যার? করছিলাম কিনা? জি স্যার। তো সেখানে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো, এই যে দেখেন, গত ক্লাসে একটু কিন্তু আলোচনা করছিলাম যে কতিপয় স্পেসিফিক কিছু কি হোলসেলার আছে যাদের ট্যাক্স রেট কত পার্সেন্ট হবে? ভ্যাটের রেট 1.5% হবে। এবং সেটা 5%। এরা কোথায় হবে? এরা হোলসেল মার্কেটে কি কি বিক্রি করবে? শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, আর হচ্ছে গিয়ে পেপার, কাগজ। ঠিক আছে? এই যে পরীক্ষা, এখান থেকে পরীক্ষা আসবে। ক্লিয়ার? এরপর আসবে যে এরা কোন ফরম্যাটে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করবে। আমরা নরমালি মূসক 6.3 তে কি করি? সেলস ইনভয়েস করি, রাইট? মূসক ইনভয়েস কর চালানপত্র কিসের মাধ্যমে করি? মূসক 6.3। মূসক 6.3। ওকে, তো এদের ক্ষেত্রে হচ্ছে 6.3 ক, এদের ক্ষেত্রে কি মূসক 6.3 ক। ক। তারপর আমরা যারা ট্রেডার তাদের বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করি 6.2.1, তাই না? ক্রয় জি বিক্রয় স্যার। বই। এদের ক্ষেত্রে হচ্ছে 6.2.1 এর ক। এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আজকের ক্লাস আমাদের শুরু হবে এইখান থেকে। পারসনস লায়াবল টু পে ভ্যাট। কে ভ্যাট পে করতে লায়াবল? বলেন তো, ভ্যাটটা পে কে করে? যিনি বিক্রেতা সে কি করে? পে করে। যিনি ইম্পোর্ট করেন, যেমন ইম্পোর্ট স্টেজে যখন বিক্রেতা। আপনি ইম্পোর্ট করছেন, যখন ইম্পোর্ট করছেন তখন কি করেন? কাস্টমস থেকে আপনার মালগুলো যখন পোর্ট থেকে বের করবেন, তখন আপনাকে এগুলো পেমেন্ট করে তারপর বের করতে হয় না? জি স্যার। তাহলে কাস্টমস থেকে যখন ডিউটিতে পেমেন্ট করছে, তাহলে কে পেমেন্ট করছে? যিনি ইম্পোর্টার সেই তো পেমেন্ট করছে, রাইট? জি স্যার। তাহলে ইম্পোর্ট স্টেজে তাহলে কে পেমেন্ট করছে ভ্যাট? ইম্পোর্টার। ইম্পোর্টার। আর সাপ্লাই স্টেজে সাপ্লায়ার। সাপ্লাই স্টেজে কে? সাপ্লায়ার। সাপ্লায়ার। মানে যিনি বিক্রেতা, মূল কথা হচ্ছে যিনি বিক্রেতা তিনি দিচ্ছেন। তাহলে ইম্পোর্ট স্টেজে ইম্পোর্টার, সাপ্লাই স্টেজে সাপ্লায়ার। আর শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে কিসের ক্ষেত্রে? সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে। আমরা যখন বাংলাদেশের বাইরে থেকে কোনো সার্ভিস ইম্পোর্ট করি, সেবা আমদানি করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে সাপ্লায়ার কে? দেশের বাইরে, রাইট? জি স্যার। কারণ তাকে, সাপ্লায়ার কি ধরা যাবে যে সে কি বাংলাদেশের রেজিস্টার্ড? তাকে কি ধরা যাবে ভাই তুমি ভ্যাটটা দিয়ে যাও? সম্ভব? না স্যার, এক্ষেত্রে স্যার সম্ভব ভ্যাট না। এজেন্টের মাধ্যমে। সেই ক্ষেত্রে যিনি সার্ভিস ইম্পোর্ট করছেন, খেয়াল রাখতে হবে শুধু সার্ভিসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সার্ভিসের ক্ষেত্রে। সার্ভিসের ক্ষেত্রে। যারা সার্ভিস ইম্পোর্ট করছেন, যিনি সার্ভিস রিসিপিয়েন্ট, সার্ভিসটা যিনি ইম্পোর্ট করছেন, তাকে হচ্ছে গিয়ে কি করতে হবে? ভ্যাটটা পে করতে হবে। তাহলে নরমালি হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টার, সাপ্লায়ার ক্ষেত্রে সাপ্লায়ার। কিন্তু
সার্ভিসের ক্ষেত্রে যদি সার্ভিস ইম্পোর্ট করি, সেক্ষেত্রে যিনি ইম্পোর্টার সার্ভিস ইম্পোর্ট করছেন তার দায়িত্ব হচ্ছে কি করা? ভ্যাট পে করা। ভ্যাট পে করা। অন্য অন্যান্য ক্ষেত্রে সাপ্লায়ার হইতে পারে, রিসিপিয়েন্ট হইতে পারে। কেন? কারণ একজন যদি কমপ্লায়েন্স না করে তাহলে আরেকজনের উপর বর্তাবে, রাইট? জি স্যার। পরীক্ষা যদি আসে সার্ভিস কোনো ভ্যাট পেমেন্ট করে, ইম্পোর্ট পরীক্ষা আসবে যে ইম্পোর্ট যদি কোনো ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে, তাহলে সেই ক্ষেত্রে এটার ভ্যাটটা পে করার জন্য কে লায়েবল? এ বি সি ডি দিল, এ লিখলো সাপ্লায়ার, বি লিখলো ইম্পোর্টার, সি লিখলো বোথ ইম্পোর্টার এন্ড সাপ্লায়ার। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? ইম্পোর্ট স্টেজে কার দায়িত্ব? ইম্পোর্টারের স্যার। ইম্পোর্টারের দায়িত্ব। সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লায়ার, আর যদি সার্ভিস ইম্পোর্ট করে সেক্ষেত্রে রিসিপিয়েন্ট অফ সাপ্লাই, যিনি সাপ্লাইটা রিসিভ করছেন, মানে কাস্টমার, রাইট? যিনি সার্ভিসটা জি ইম্পোর্ট স্যার। করছেন, রিসিভ করছেন, সার্ভিসটা রিসিভ করছেন, তিনি। সাপ্লাইজ মেড ইন বাংলাদেশ। এই যে আমরা যে এত ভ্যাটের শিখলাম, যে ভ্যাট এত রেট হবে, এটার উপর ভ্যাট হবে, সেটার উপর ভ্যাট হবে, শিখলাম। আসলে ভ্যাট হবে যদি ওই গুডস বা সার্ভিসটা বাংলাদেশের মধ্যে সাপ্লাই হিসেবে কনসিডার করা হয়। কি হিসেবে কনসিডার করা হয়? বাংলাদেশের মধ্যে সাপ্লাই হিসেবে কনসিডার করা হলো। তাহলেই শুধুমাত্র ভ্যাট অ্যাপ্লিকেবল। এখন যদি আপনি মনে করেন বাংলাদেশের বাইরে সাপ্লাই করেন, এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে কি হবে না? ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। হবে না স্যার। এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? এক্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে জিরো রেট। কি ভ্যাটের রেট কত? জিরো রেট। জিরো রেট। 0%। তাহলে সাপ্লাই উইদিন বাংলাদেশ, সাপ্লাই মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে সাপ্লাই হয়েছে যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই সাপ্লাইয়ের উপরে কি হবে? ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। যদি বাংলাদেশের বাইরে সাপ্লাই হিসেবে কনসিডার হয়, তাহলে কি ভ্যাট অ্যাপ্লিকেবল হবে? স্যার না স্যার, জিরো রেট হবে। জিরো রেট হবে, রাইট। তো এখানে বলছে যে এনি সাপ্লাই মেড বাই এনি রেসিডেন্ট, যদি কোনো রেসিডেন্ট কি করে, কোনো ধরনের সাপ্লাই দিয়ে থাকে, তাহলে সেটা কি হিসেবে কনসিডার করা হবে? সাপ্লাই উইদিন বাংলাদেশ হিসেবে কনসিডার করা হবে। স্যার। এবং সেটা যদি বাংলাদেশের কোনো ফিক্সড প্লেস থেকে সাপ্লাইটা দেওয়া হয়। আবার যদি বলছে যে যদি এটা এটার কনজাম্পশনটা কোথায় হয়? বাংলাদেশের ভিতরে হয়। এমন যদি হয় যে না, এটার কনজাম্পশনটা দেশের বাইরে হবে, বাংলাদেশের বাইরে কনজাম্পশন হবে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? স্যার 0% রেট দিতে হবে, কোনো ভ্যাট হবে না। সেটা হবে এক্সপোর্ট হবে, 0% রেট হবে, রাইট? তো সেটা সাপ্লাই উইদিন বাংলাদেশ হিসেবে কনসিডার হবে না। এখন এই জায়গাটা একটু আছে যে ডিরেক্টলি রিলেটেড টু ল্যান্ড লোকেটেড ইন বাংলাদেশ। এটা হচ্ছে যদি এমন হয় যে কোনো একটা সাপ্লাই, মনে করেন সিঙ্গাপুর থেকে একটা প্রতিষ্ঠান বা চায়না থেকে একটা প্রতিষ্ঠান আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আপনি তার জন্য একটা কাজ করেছেন, সেই কাজের এগেইনস্টে সে আপনাকে ডলারে পেমেন্ট করেছে, রাইট? তাহলে এটাতে কি মনে হয় স্যার, আমি কি করেছি? সাপ্লাই উইদিন বাংলাদেশ, সাপ্লাই আউটসাইড বাংলাদেশ? স্যার সাপ্লাই আউটসাইড বাংলাদেশ। নরমালি তাই, রাইট? এখন যদি এমন হয় যে সাপ্লাইটা দিয়েছি, এইটা যেই যেই মনে করুন একটা সার্ভিস দিয়েছি, যেটা মনে করুন বাংলাদেশের কোনো ভূমির সাথে, বাংলাদেশের কোনো ল্যান্ডের সাথে সম্পৃক্ত কোনো কিছুর রিলেটেড আমি সার্ভিস দিয়েছি। যেমন আমি যেটা চায়নার কথা কেন বললাম, মনে করেন বাংলাদেশে একটা পদ্মা ব্রিজের মতো একটা ব্রিজ হচ্ছে, সেই ব্রিজটা কাজটা পেয়েছে কে? চায়না, রাইট? জি স্যার। এখন চায়না যদি বাংলাদেশ থেকে আপনাকে বলে যে এটার জন্য একটা রিস্ক অ্যাসেসমেন্ট অ্যানালাইসিস করে দাও, আপনি এটা করে দিলেন, এটা ইউজটা কে করবে? চায়না করবে, রাইট? জি স্যার। ডলারে সে পেমেন্ট করবে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা এক্সপোর্ট হয়েছে। কি হয়েছে? সার্ভিসটা কি হয়েছে? এক্সপোর্ট হয়েছে। কিন্তু এই যে যেই বিষয়বস্তুর উপর আপনি সার্ভিসটা দিয়েছেন, সেই বিষয়বস্তুটা কি বাংলাদেশের জমির সাথে, ভূমির সাথে সম্পৃক্ত না? এই পদ্মা ব্রিজটা কি বাংলাদেশের জমি ভূমির সাথে অ্যাটাচড না? বলছে যে যদি কোনো এরকম কোনো সার্ভিস হয় যেটা আপনি বাংলাদেশের বাইরে দিয়েছেন কোনো কাউকে, কিন্তু এইটার সাথে এইটা সার্ভিসটা রিলেটেড টু বাংলাদেশের ভূমির সাথে সম্পৃক্ত কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে সেই সার্ভিসটা কি হবে? স্যার বাংলাদেশের মধ্যে কনসিডার করা হবে।
বাংলাদেশের মধ্যে সাপ্লাই হিসেবে কনসিডার করা হবে, তাহলে সেক্ষেত্রে ভ্যাট হবে, রাইট? অনেকে এই জায়গায় ভুল করে যে দেশের বাইরে থেকে তাকে অন্য কোনো কান্ট্রি থেকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেখান থেকে সে ডলারে ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট পেয়েছে, সে এটাকে এক্সপোর্ট বলছে। দেখতে হবে যে যেই সার্ভিসটা দিয়েছে সেই সার্ভিসটা বাংলাদেশের জমির সাথে সম্পর্কিত কোনো কিছু কিনা, রাইট? যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা এক্সপোর্ট বলতে পারবো না। কথা কি বুঝতে পারছি স্যার? এটা হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, স্যার যে কোনো প্রোডাক্টে স্যার এন্ড ইউজ যদি দেশের ভিতরে হয় তাহলে ওটার ভ্যাট হবে, তাই তো? কোন মনে করেন আপনি যেটা বলছেন যে দিয়েছেন, কিন্তু তারা এই জায়গায় আমাদের পরীক্ষা খেয়াল রাখতে হবে যে জটিল জিনিসগুলো নর্মালি দিবে না, প্রফেশনাল লেভেলে দিবে। আপনাদের এখানে খেয়াল রাখতে হবে যে দেখতে হবে যে এটার এন্ড ইউজটা বাংলাদেশের মধ্যে না বাংলাদেশের বাইরে। নাম্বার 2 হলো দেখতে হবে যে বাংলাদেশের ভূমির সাথে জমির সাথে রিলেটেড কোনো কিছু কিনা। এই কয়টা জিনিস মনে রাখলে আপনাদের পরীক্ষা আপনারা আনসার গুলো করতে পারবেন। এখন যদি এমন হয় যে বাংলাদেশের মধ্যে কেউ বিজনেস করছে কিন্তু তার বাংলাদেশে কোনো কি নাই, ফিক্সড প্লেস নাই, তার কোনো লোকজন নাই, তার কোনো অফিস নাই, তাহলে সে বাংলাদেশে তার ভ্যাটের কার্যক্রমগুলো কিভাবে মেনটেন করবে? সেজন্য কি করতে হবে? গত ক্লাসে বলছিলাম মনে একটু, না? স্যার ভ্যাট এজেন্ট। রাইট। সেক্ষেত্রে তাকে নন রেসিডেন্টকে কি করতে হবে? বাংলাদেশে একজন ভ্যাট এজেন্ট নিয়োগ দিতে হবে। ভ্যাট এজেন্ট কি করবে? তার পক্ষে হয়ে এই ভ্যাটের যত ধরনের কার্যক্রম আছে এগুলো সব মেনটেন করবে। ঠিক আছে? এই যে দেখেন এখানে কালার করেছি, নন রেসিডেন্ট শেল বি লায়াবল ফর দ্য পেমেন্ট অফ অল ডিউজ। পরীক্ষা যদি আসে একজন নন রেসিডেন্ট ভ্যাট এজেন্ট নিয়োগ দিয়েছে মিস্টার এক্স কে, এবং সেই ক্ষেত্রে নন রেসিডেন্ট ভ্যাটের পেমেন্ট করে নাই, ফাঁকি দিয়েছে, তাহলে সেক্ষেত্রে এটার জন্য কে রেসপন্সিবল হবে? আনসার হবে নন রেসিডেন্ট, এ, বি হবে ভ্যাট এজেন্ট, সি হবে বোথ, ডি হবে নান অফ দেম। আনসার কোনটা সঠিক? কে লায়াবল হবে? এখানে কালার করা আছে দেখে বলতে পারছি না। স্যার নন রেসিডেন্ট হবে স্যার। নন রেসিডেন্ট হবে। ক্লিয়ার? তারপর পরীক্ষা আসতে পারে যে এই ভ্যাট এজেন্ট নিয়োগের জন্য অনলাইনে যে ফর্ম অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য সেটা ফর্ম নাম্বার কত মূসক? তাহলে an online 3.3 application needed to be made to the director এত for appointed agent। কোনো কোম্পানি যদি কাউকে ভ্যাট এজেন্ট হিসেবে নিয়োগ দিতে চায় তাহলে কোন ফর্মের মাধ্যমে নিয়োগ দিবে? মশাক 3.3। এখন যদি পরীক্ষা আসে যে এরকম দু একটা এক্সাম্পল দিতে যে নন রেসিডেন্ট যারা বাংলাদেশে ব্যবসা করছে, গত ক্লাসে বলেছিলাম, বলতো একটা নাম। ফেসবুক, গুগল, ইয়াহু, ফেসবুক, গুগল, ইয়াহু। লিঙ্কডইন বলি নাই গত ক্লাসে? এগুলো মনে রাখতে হবে। জি স্যার। আচ্ছা, এখন এই একটা এখন যে জায়গাটা আসছে যে হাইলাইট যেটা করেছি, এইটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা জানি যে যিনি সাপ্লায়ার তিনি ভ্যাট পে করার জন্য লায়াবল, রাইট? যিনি সাপ্লায়ার তিনি ভ্যাট পেমেন্ট করার জন্য কি লায়াবল, কিন্তু ভ্যাটটা আলটিমেটলি বিয়ার করবে কে? স্যার কনজিউমার। কনজিউমার। স্যার তাহলে কাস্টমার। সাপ্লায়ার পেবল কিভাবে হলো? কারণ সাপ্লায়ার কি করবে? কাস্টমারের কাছ থেকে টাকা কালেক্ট করে গভর্নমেন্টকে দিয়ে, তাহলে গভর্নমেন্টকে কে পেমেন্টটা করবে? সাপ্লায়ার স্যার। সাপ্লায়ার। তাহলে সাপ্লায়ার কাস্টমার বিক্রি করার সময় কাস্টমার কাছ থেকে কালেক্ট করে গভর্নমেন্টকে দিবে, এই জন্য ভ্যাটটা পে করার লায়াবিলিটি কার?
সাপ্লায়ার। সাপ্লায়ার, সাপ্লায়ার। এইটারও নর্মাল কথা, বিক্রেতা, রাইট? বিক্রেতার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে ভ্যাটটা পে করা। এখন আমরা যেটা হাইলাইট করেছি এখানে বলেছে যে রিভার্স চার্জ, কি বলেছে? ভ্যাট অন ইম্পোর্টেড সার্ভিসেস রিভার্স চার্জ। আমরা জানি যে ভ্যাট পে করার জন্য লায়াবল হচ্ছে সাপ্লায়ার, কিন্তু একটু আগে আপনাকে একটা জায়গায় দেখাইছিলাম, মনে আছে কিনা, যে সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে যিনি সার্ভিস রিসিভ করছেন কাস্টমার, সে লায়াবল। তাহলে সবসময় বলতেছি যে ইন জেনারেল বলতেছি যে সাপ্লায়ার হচ্ছে লায়াবল, কিন্তু সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে বলতেছি যে যিনি সার্ভিস রিসিপিয়েন্ট কাস্টমার, যে তার দায়িত্ব হচ্ছে ভ্যাট পে করা। তাহলে কি এটা নর্মাল যে কথা বলছি তার অপোজিট কথা বলছি না স্যার, নাকি? জি স্যার। জি স্যার। যেহেতু অপোজিট বলছি সেই জন্য এটাকে বলছে রিভার্স চার্জ, উল্টা চার্জ। কি অপোজিট? উল্টা চার্জ, রিভার্স চার্জ। তাহলে এটা চার্জ হওয়ার কথা হচ্ছে, পেমেন্ট করার জন্য লায়াবল হওয়ার কথা হচ্ছে সাপ্লায়ার, এখানে যিনি কাস্টমার সে লায়াবল হচ্ছে, এই জন্য এটাকে বলছে রিভার্স চার্জ, উল্টা ঘটনা, রাইট? কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। এই উল্টা ঘটনা কেন ঘটতেছে? কারণ আপনি যখন সার্ভিস ইম্পোর্ট করছেন, সাপ্লায়ার কে? আপনি সাপ্লায়ার কে? সাপ্লায়ার স্যার। কোন ফরেনার, রাইট? জি স্যার। বাংলাদেশের বাইরে কোনো প্রতিষ্ঠান? স্যার। কথা কি বুঝতে পারছি? আমি যখন সার্ভিস ইম্পোর্ট করতে, আমি বাংলাদেশের বাইরে থেকে আনতেছি, দেশের ভিতর থেকে নিলে তো আর ইম্পোর্ট হয় না, হয়? না। আমি দেশের বাইরে থেকে আনছি, তাহলে অন্য কোনো কান্ট্রি থেকে আনছি, তাহলে অন্য কোনো কান্ট্রির লোক কি আমার দেশের ভ্যাট আইন মানবে? সে কি আমাদের দেশের রেজিস্টার্ড? আচ্ছা। সে তো সাপ্লাই দিয়ে বললো যে আমার টাকা আমাকে দিয়ে দাও, তোমার ওইখানে ভ্যাট ট্যাক্স কি আছে সেটা তুমি দেখো, নাকি? জি স্যার। নাকি সে মূসক 6.3 মাধ্যমে বাংলাদেশে সাপ্লাই দিবে? না। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে গভর্নমেন্ট, তাহলে এই কমপ্লেক্সটা কি, যেহেতু যিনি সাপ্লায়ার অন্য কান্ট্রিতে আছে, তাকে তো গভর্নমেন্ট বাধ্য করতে পারছে না, তাহলে গভর্নমেন্ট কাকে বাধ্য করবে? বাংলাদেশে যিনি ইম্পোর্ট করছেন তাকে, রাইট? স্যার, যিনি সাপ্লাই ইম্পোর্ট করছেন। জি স্যার। রাইট। তো এই জন্য গভর্নমেন্ট বাংলাদেশে যিনি আছেন তাকে দায়িত্ব দিয়েছে, ভাই তোমার কাজ হলো, তুমি যেই মনে করো আপনি যদি 1 লক্ষ টাকার সমমূল্যের কোন সাপ্লাই বিদেশ থেকে নিয়ে থাকেন, সার্ভিস নিয়ে থাকেন, সেই সার্ভিসের উপর 15% ভ্যাট হলে কত হয়? 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকা ভ্যাট গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে দেন আপনি ব্যাংককে বলবেন যে ভাই তুমি আমার সাপ্লায়ারকে 1 লক্ষ টাকা পরিশোধ করো। কথা কি বুঝতে পেরেছি? তাহলে আপনাকে কি করতে হবে? জি, স্যার। সার্ভিস ইম্পোর্ট করলে ওই সার্ভিসের উপর 15% ভ্যাট গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে ওই চালানের কপি ব্যাংকে দিবেন, তারপর ব্যাংকে বলবেন যে আমার সাপ্লায়ারের যে ইনভয়েসটা আছে 1 লক্ষ টাকা সেটা পরিশোধ করেন। আপনি ওই যে ভ্যাটের টাকাটা পরিশোধ না করলে কিন্তু কি করবে না, ব্যাংক আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করবে না। এটা হলো আপনার দায়িত্ব। এখন যদি আপনি কোনো কারণে সাপ্লায়ারকে পেমেন্ট করার জন্য ব্যাংকে বলেন কিন্তু ভ্যাটের চালানের কপি না দেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক কি করবে? আপনার কাছ থেকে ওই ভ্যাটের টাকাটা কালেক্ট করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে, দেন তারপর সে আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করবে। তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে যিনি সার্ভিস ইম্পোর্টার, তার দায়িত্ব হচ্ছে, সার্ভিস রিসিপিয়েন্ট তার দায়িত্ব হচ্ছে এটা ভ্যাটটা পরিশোধ করা। আর যদি সে এটা পরিশোধ না করে, তাহলে ব্যাংকের দায়িত্ব হচ্ছে তার কাছ থেকে ওই ভ্যাটের টাকাটা কালেক্ট করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে তারপর সাপ্লায়ারকে পেমেন্ট করা। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। তাহলে প্রাইমারি দায়িত্ব কার? পরীক্ষা যদি আসে যে সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে ভ্যাট পে করার জন্য প্রাইমারি দায়িত্ব কার? ইম্পোর্টার। জমা দেওয়ার। ইম্পোর্টার। হ্যাঁ, ইম্পোর্টার। সার্ভিস রিসিপিয়েন্টের, তাই না? সার্ভিস রিসিপিয়েন্ট যিনি সার্ভিস রিসিভ করছেন। আর যদি পরীক্ষা যদি আসে যদি সার্ভিস রিসিপিয়েন্ট ট্রেজারিতে ভ্যাট জমা না দেয়, তাহলে সেই ক্ষেত্রে সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় ব্যাংকের দায়িত্ব কি? আনসার কি হবে? ব্যাংকের স্যার, স্যার ভ্যাট এই যে কালেক্ট করে ভ্যাট দেন। দিবে 15% ট্রেজারি বিলে জমা দিবে। ব্যাংক সাপ্লায়ারের কাছ থেকে এই ভ্যাটটা কালেক্ট করবে, করে ট্রেজারিতে জমা দিবে, দেন সাপ্লায়ারকে পেমেন্ট করবে, রাইট? এটা হলো যদি
সাপ্লায়ার কি হয়। এখন এরপর বলছে যে রিসিপিয়েন্ট ইজ ইফ যদি রিসিপিয়েন্ট ইজ ভ্যাট রেজিস্টার্ড অর রিকোয়ার্ড টু বি ভ্যাট রেজিস্টার্ড এন্ড অ্যাকোয়ার্স টু সার্ভিস দেন প্রসেস ইকোনমিক সার্চ সার্ভিস যাই বললো। এখান থেকে যেটা হবে এটার ক্ষেত্রে নরমালি আমরা যখন সেলস করি, সেলস করলে সেলসের উপর ভ্যাটটাকে আমরা কি বলি স্যার? সেলসের উপর যে ভ্যাটটা আছে সেটাকে কি বলি? ইনপুট ভ্যাট বলি না আউটপুট ভ্যাট বলি স্যার? এই সহজ জিনিস বলতে পারছি না। সেলস মানে কি? আউটপুট। আউটপুটের উপর যে ভ্যাট দেয় সেটাকে আউটপুট ট্যাক্স বলি নাকি? আর কিনার সময় যে ভ্যাটটা দেয় সেটাকে কি বলি? ইনপুট ভ্যাট। ইনপুট ট্যাক্স বলি। ওকে, তাহলে আমরা এখানে এই যে সার্ভিস যিনি ইম্পোর্ট করছেন উনি কি সেলস করছেন না পারচেজ করছেন? পারচেজ করছেন। পারচেজ করছে। তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে? পারচেজের উপর ভ্যাটটা দিতে হবে, রাইট? তাহলে কি হিসেবে আসবে? ইনপুট ভ্যাট। কি হিসেবে আসবে? ইনপুট ভ্যাট। ইনপুট ভ্যাট। কিন্তু এটা একটা ব্যতিক্রম। এইটা ট্রিটমেন্টটা বলেছে যে তাকে একবার আউটপুট হিসেবে দেখা, আউটপুট ট্যাক্স দেখাইতে হবে, আরেকবার কি হিসেবে দেখাইতে হবে? ইনপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্স। তাহলে সে তো এটা কিনেছে, কিনলে তো ইনপুট ট্যাক্সে যাবে, রাইট? বিক্রি করলে আউটপুট ট্যাক্সে যাবে। এখন বলছে না, তাকে কি করতে হবে? সার্ভিস যারা ইম্পোর্ট করবেন তার ক্ষেত্রে দুইটা ট্রিটমেন্ট। কয়টা ট্রিটমেন্ট? দুইটা। তার ক্ষেত্রে আউটপুট ট্যাক্সও দেখাইতে হবে, ইনপুট ট্যাক্সও দেখাইতে হবে। মানে এটা পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে তাকে ভ্যাট রিটার্নে কি করতে হবে? একবার আউটপুট ট্যাক্স দেখাইতে হবে, আরেকবার ইনপুট ট্যাক্স দেখাতে হবে। দুই জায়গায় দেখাইতে হবে। একবার আউটপুট ট্যাক্স হিসেবে দেখাইতে হবে, একবার ইনপুট ট্যাক্স হিসেবে দেখাইতে হবে। পরীক্ষায় আসবে, এগুলা মনে থাকতে হবে। হ্যাঁ, এই যে দেখেন বলছে যদি কারো ভ্যাটের রেজিস্ট্রেশন না থাকে, মনে করে একজন সার্ভিস ইম্পোর্ট করছে তার কোনো ভ্যাটের রেজিস্ট্রেশন নাই, তাহলে কি সে ট্রেজারি জমা দিয়ে তার রিটার্নে দেখানোর সুযোগ আছে? তার তো রিটার্নই নাই, রাইট? সেক্ষেত্রে কি হবে? যে যদি ইম্পোর্টার সার্ভিস যিনি ইম্পোর্ট করছেন সে যদি তার কোনো ভ্যাটের বা টার্নওভার অ্যানালিসমেন্ট না থাকে, ভ্যাটের রেজিস্ট্রেশন অথবা টার্নওভার অ্যানালিসমেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সে ট্রেজারি জমা দিবে না। তখন ব্যাংকের দায়িত্ব হচ্ছে তার কাছ থেকে ভ্যাটটা ডিডাক্ট করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেওয়া। তাহলে পরীক্ষা যদি আসে একজন আনরেজিস্টার্ড সার্ভিস ইম্পোর্ট করেছে, তাহলে সেক্ষেত্রে নিচের কে ভ্যাট পেমেন্ট করবে? আনসার কি হবে? ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কি করবে? ভ্যাট ডিডাকশন করে কি করবে? ট্রেজারিতে জমা দিবে। আর যদি বলে যে রেজিস্টার্ড পারসন করেছে, তাহলে সেক্ষেত্রে দুইটাই হইতে পারে। তাহলে প্রাইমারি দায়িত্ব হচ্ছে কার? সার্ভিস ইম্পোর্টারের। আর যদি সার্ভিস ইম্পোর্টার ফেল করে এটা করতে, তাহলে সেক্ষেত্রে কার দায়িত্ব? ব্যাংকের। এগুলো পরীক্ষা আসবে, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন মনে করেন ব্যাংক যে সার্ভিস যিনি ইম্পোর্ট করলেন রেজিস্টার্ড পারসন তার কাছ থেকে কেটে রাখলো, কেটে গভর্নমেন্টকে দিল, তাহলে ব্যাংক এটা কার টাকা কাকে দিল? গভর্নমেন্টের ভ্যাটের টাকাই এটা তো গভর্নমেন্টকে ব্যাংকের টাকা না। এটা কি ব্যাংকের টাকা? ব্যাংকের না, টাকা না। না এটা ওই সার্ভিস ইম্পোর্টার যে তার টাকা সে তার কাছ থেকে কেটে নিয়ে গভর্নমেন্ট গেছে। তাহলে এই যে টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে জমা দিল, এইটার চালান দিয়ে বেনিফিটটা কে নিবে? কাস্টমার। ওই যে সার্ভিস রিসিপিয়েন্ট নিবে, রাইট? সে যে ইম্পোর্ট করলো, তাহলে যত টাকা তার কাছ থেকে ব্যাংক মনে করেন 15,000 টাকা ব্যাংক বিডিএস করলো, এই টাকাটা চালানটা দিলে এটা রেখেছে, চালান দিবেন, এটা তাকে একটা 6.6 দিবে, উচ্চ কর্তন সার্টিফিকেট দিবে, রাইট? ওই সার্টিফিকেটটা দিয়ে ভ্যাট রিটার্নে সে কি করবে? এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে। এই টাকাটা তো অলরেডি পেমেন্ট করা হয়েছে, তাহলে তার ভ্যাট লাইবিলিটি বাড়ছে না কমছে? সার্ভিস রিসিপিয়েন্টের কমছে। তাহলে সে কি করবে? এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে। আর ব্যাংক কি করছে? ওই যে সার্ভিস ইম্পোর্টার কাছ থেকে কাটছে, তাহলে ব্যাংক আরেকজনের কাছ থেকে কেটে রাখছে, তাহলে ব্যাংক
গভর্নমেন্টকে দিবে বলে কেটে রাখছে, তাহলে ব্যাংকের জন্য এটা কি লায়াবিলিটি, ব্যাংকের জন্য এটা কি লায়াবিলিটি। তাহলে ব্যাংক দেখাবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আর ব্যাংক থেকে যে ভিডিও সার্টিফিকেট পাবে সেটা দিয়ে রেজিস্টার্ড পারসন ম্যানেজিং পারসন সেটা কি করবে, ভ্যাট রিটার্নে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। পরীক্ষা আসবে যে এই ভ্যাট রেজিস্টার্ড পারসন ব্যাংক যে ভ্যাটটা তার কাছ থেকে বিডিএস করে ট্রেজারিতে জমা দিয়েছে, এটার এগেইনস্টে সে কি করবে? আনসার হবে সে এটা কি করবে, 6.6 এর মাধ্যমে ভ্যাট রিটার্নে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবে। কি নিবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর ব্যাংক এই টাকাটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে কি অন বিহাফ অফ ওই রেজিস্টার্ড পারসনের। ক্লিয়ার? আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে জিরো রেটেড গুডস বা সার্ভিসের লিস্টটা কোথায় থাকবে, বা এটা কাদের, এটা কোথায় আছে, জিরো রেটেড সাপ্লাইটা কোন জায়গায় আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড শিডিউল কোন জায়গায় আছে স্যার? কে বলতে পারবেন? সেকেন্ড শিডিউল। মনে আছে? সেকেন্ড শিডিউল তো সাপ্লিমেন্টারি ডিউটি স্যার, মুখস্থ কথা বললে হবে, সব ভুলে গেছেন? বলেছিলাম যে এটা সেকশন 21 থেকে 24, প্রথম ক্লাসে গুলো নাই, পড়েন নাই? এটা হচ্ছে সেকশন 21 থেকে 24। সেখানে বলেছে যে যদি কোনো গুডস বা সার্ভিস আপনি কি করেন, এক্সপোর্ট করেন, এক্সপোর্ট বলতে বুঝাবে ডিরেক্ট এক্সপোর্ট এবং ডিমড এক্সপোর্ট, দুইটাকেই বুঝাবে। সেই সেই গুডস বা সার্ভিস যেটা ডিরেক্ট এক্সপোর্ট বা ডিমড এক্সপোর্ট, সেগুলার ভ্যাটের রেট হবে জিরো রেট, সেটা সেকশন 21 থেকে 24 পর্যন্ত। ক্লিয়ার? মনে করেন বাংলাদেশে এমন কোন ট্রান্সপোর্ট আছে যেটা এক দেশ থেকে আরেক দেশ হয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়, এরকম কোন ট্রান্সপোর্ট আছে স্যার? বাংলাদেশের সাথে বিজনেস হয় বা কোনো ইয়ে হয় এরকম? এমন কোন জাহাজ না যেটা একের অধিক, ইন্ডিয়া যায়, ট্রেন যায়, হ্যাঁ ট্রেন ইন্ডিয়া যায় বাংলাদেশ ইন্ডিয়া থেকে। যায়, আচ্ছা ট্রেন ভালো, তো ট্রাকও যায়, যায় না? জি জাহাজ যায়, জাহাজ যায়। মনে করেন কি হয়, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর জাহাজ যায়, সিঙ্গাপুর থেকে অন্য দেশ হয়ে বাংলাদেশে আসতেছে, তাহলে বাংলাদেশের, তাহলে জাহাজ বাংলাদেশে আসতেছে, বাংলাদেশ হয়ে আবার আরেক দেশে যাচ্ছে, রাইট? তাহলে যেই সব ট্রান্সপোর্ট গুলা একের অধিক কান্ট্রির সাথে কি হয়, মুভমেন্ট হয়, রাইট? সেগুলোকে আমরা কি বলবো, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট বলি। সেগুলোকে আমরা কি বলবো, আন্তর্জাতিক ট্রান্সপোর্ট, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট বলবো। যেমন এরোপ্লেন, বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বিমান আসে না, বিমানের যাত্রী বাংলাদেশ হয়ে আবার আরেক দেশে যায়, তাহলে কি এটা একের অধিক কান্ট্রির মধ্যে মুভমেন্টটা করছে, রাইট? এই ধরনের ট্রান্সপোর্ট গুলাকে আমরা কি বলবো, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট বলবো। এখন মনে কর কোন একটা এয়ারলাইন্স এর বিমান বাংলাদেশে আসছে, মনে করেন ধরে নিলাম যে এমিরেটস এয়ারলাইন্স, বাংলাদেশে কোনো একটা বিমান আসছে, সে বাংলাদেশে প্যাসেঞ্জার নামায় আবার এখান থেকে কিছু প্যাসেঞ্জার নিয়ে অন্য দেশে চলে গেল। এই যে এয়ারলাইন্সটা বাংলাদেশে আসলো, আসার পর সে বাংলাদেশ থেকে কি কোনো কিছু কিনে না, কোনো সার্ভিস বা সাপ্লাই নেয় না স্যার? জি স্যার, নেয়। নেয় কিনা? যেমন মনে করেন তার বিমানের জন্য ফুয়েল লাগে, রাইট? জেট ফুয়েল নেয়। তার বিমানের জন্য বিভিন্ন ধরনের কনজিউমেবলস বা খাবার দাবার লাগে, তাই না? অথবা বিমানে কোনো রিপেয়ার মেইনটেন্যান্সের জন্য স্পেয়ার পার্টস লাগে, অথবা মেইনটেন্যান্স লাগে, লাগে কিনা? ক্লিনিং লাগে, লাগে কিনা? জি স্যার, লাগে। এই যে সাপ্লাই গুলো নিল, সেইগুলো নিয়ে কি বাংলাদেশে ব্যবহার করে না বাংলাদেশের বাইরে নিয়ে চলে যায়? স্যার, বাংলাদেশের বাইরে নিয়ে চলে যায়। তাহলে সেটাকে কনজাম্পশন কি বাংলাদেশের মধ্যে হচ্ছে? না স্যার। না। এটা মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট যেগুলা, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টে যদি কোনো ধরনের সাপ্লাই দেওয়া হয়, সেগুলা জিরো রেটেড হবে, এক্সপোর্ট হিসেবে কনসিডার হবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে। যেমন চিটাঙ্গে আমাদের ক্লাসে এমন কেউ আছেন যারা চট্টগ্রাম বাড়ি, এরকম কেউ আছেন এখানে? একজনও নাই? কেউ আছেন চট্টগ্রাম বাড়ি?
রেয়ার যে সম্পূর্ণ ক্লাসে একজনও নাই। তাহলে আপনার যদি কোনো ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টে কোনো ধরনের সার্ভিস দেন, সাপ্লাই দেন, মেনটেন্যান্স দেন, রিপেয়ার মেনটেন্যান্সের কাজ করে, এগুলো সবগুলো কি হিসেবে কনসিডার করা হবে স্যার? এক্সপোর্ট হিসেবে স্যার। এবং এটার রেট কি হবে? 0%। 0%। এখন process supply of service directly related to any land situated outside বাংলাদেশ, বাংলাদেশের বাইরে কোনো ল্যান্ড আছে, মনে করেন সিঙ্গাপুরে কোনো একটা ল্যান্ড আছে, সেটার সাথে রিলেটেড কোনো কিছুতে আপনি সার্ভিসটা দিয়েছেন, তাহলে সেটা কি হিসেবে কনসিডার করা হবে? স্যার এক্সপোর্ট হিসেবে। এক্সপোর্ট হিসেবে করা হবে। ফেনি সাপ্লাই ইজ, এখন আমরা যখন পড়েছিলাম আমরা দেখেছিলাম যে কিছু গুডস বা সার্ভিস সাপ্লাই এক্সেম্পটেড হইতে পারে, এটা ফার্স্ট শিডিউলে থাকতে বা এসআর মাধ্যমে, আবার কিছু গুডস জিরো রেটেড হইতে পারে যদি এক্সপোর্ট হয়। এখন মনে করেন আপনি যে গুডসটা সাপ্লাই দিচ্ছেন এটা এক্সপোর্ট করছেন, তাহলে এটা জিরো রেটেড, আবার সেম গুডসটা আবার ফার্স্ট শিডিউলের মাধ্যমে এক্সেম্পটেড আছে, তাহলে এটা এক্সেম্পটেডও হচ্ছে আবার জিরো রেটেড হচ্ছে, তাহলে তার এটার পরিচয় কয় ধরনের? 2 ধরনের, রাইট? এটার পরিচয় কয় ধরনের? 2 ধরনের। 2 ধরনের। এখন 2 ধরনের পরিচয় হলে আপনি তাকে কি নামে ডাকবেন? নাম যদি দুইটা, আপনি তো একটা নামে ডাকবেন, রাইট? তাকে কি হিসেবে কনসিডার করবেন? বলছে যে যদি কোনো সাপ্লাই এক্সেম্পটেড এন্ড জিরো রেটেড দুইটাই হয়, তাহলে তাকে আমরা জিরো রেটেড হিসেবে কনসিডার করব। কি হিসেবে কনসিডার করব? 0 রেট হিসেবে স্যার। জিরো রেটেড হিসেবে। তাহলে আপনার মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার এটা এক্সেম্পটেড কনসিডার করলে কি সমস্যা, রাইট? এক্সেম্পটেড হইলেও তো ভ্যাট নাই নাকি? জি স্যার। আর জিরো রেটেড হলে কি ভ্যাট নাই বলতে পারবো? জিরো রেটেড হলে ভ্যাট আছে কিন্তু ভ্যাটের রেট কত? 0%। 0%। তো এক্সেম্পটেড এর ক্ষেত্রে আমরা এটা জানি যে এক্সেম্পটেড এর ক্ষেত্রে হচ্ছে সেটার জন্য কমপ্লায়েন্স কম। কি কমপ্লায়েন্স কম? আর যদি জিরো রেটেড হয় সেগুলোর ক্ষেত্রে তার কমপ্লায়েন্স মানতে হবে এক। আরেকটা হচ্ছে যদি এক্সেম্পটেড সাপ্লাই হয়, তাহলে আপনার বিক্রিটা যদি এক্সেম্পটেড হয়, ভ্যাট এক্সেম্পটেড, তাহলে এটা কেনার সময় যে ভ্যাটটা দিচ্ছেন সেটা কি বেনিফিট নেওয়া যাবে স্যার? সেটা বেনিফিট নেওয়া যাবে না। আমরা প্রথম ক্লাসে শিখছিলাম যে 15% অথবা জিরো রেটেড হলে বেনিফিটটা নেওয়া যাবে, রাইট? জি স্যার। এখন যদি আমি এটাকে এক্সেম্পটেড হিসেবে কনসিডার করি, তাহলে আমি কেনার সময় যে ভ্যাটটা দিয়ে আসছি সেই ভ্যাটের বেনিফিটটা কি নিতে পারতেছি? না স্যার। পারতেছি না। তো গভর্নমেন্ট দেখলো যে এটা করলে কি হবে, যেমন আপনি এক্সপোর্ট করছেন, এক্সপোর্ট হলে তো জিরো রেটেড হবে, তো এক্সপোর্ট হলে দেশের বাইরে যাচ্ছে, তো এটা আমাদের জন্য কি, গভর্নমেন্ট তো চায় যে এক্সপোর্ট বেশি হোক, রাইট? এখন যদি এক্সপোর্ট করার পরে যদি তার কেনার সময় ভ্যাটটা রিবেট না নিতে পারে, তাহলে কি এক্সপোর্টকে গভর্নমেন্ট এনকারেজ করছে না ডিসকারেজ করছে? স্যার ডিসকারেজ করছে তাহলে। ডিসকারেজ হচ্ছে। তো কিন্তু গভর্নমেন্ট তো চায় এক্সপোর্টকে এনকারেজ করতে, তো সেজন্য তাহলে এটার উপর যদি জিরো রেটেড হয়, আমরা সেকশন 46 এ যদি খেয়াল করি সেখানে বলা আছে যে 15% অথবা জিরো রেটেড হলে সেই ক্ষেত্রে সেটার এগেইনস্টে আউটপুট ভ্যাটের এগেইনস্টে কি করা যাবে? ইনপুট ভ্যাট রিবেট নেওয়া যাবে। ওকে, এখন যদি এক্সেম্পটেড কনসিডার করতাম তাহলে কি ইনপুট ভ্যাটটা রিবেট নিতে পারতাম? না স্যার। তাহলে এটা লস হইতো। তাহলে আমরা কি শিখলাম? মনে রাখতে হবে যে কোনো সাপ্লাই যদি এক্সেম্পটেড এবং জিরো রেটেড দুইটাই হয়, তাহলে সেটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? স্যার 0 রেট হিসেবে। ওকে, 0% on export of any goods whether re-imported or intended to be re-imported shall not be applicable. আমরা জানি যে এক্সপোর্ট হলে 0%, রাইট? এক্সপোর্ট হলে কি 0%। 0%। এখন যদি এমন হয় যে আমি যে জিনিসটা এক্সপোর্ট করছি, মনে করো আমি সিঙ্গাপুরে পাঠাচ্ছি, এই উদ্দেশ্যে পাঠাচ্ছি যেটা সিঙ্গাপুরে পাঠায় আবার কয়দিন পরে বাংলাদেশে নিয়ে আসবো, তাহলে কি এটা আসলে রিয়েল এক্সপোর্ট হইলো স্যার? না স্যার। বলছে যে যদি এমন হয় যে কোনো কিছু আমরা এক্সপোর্ট করছি পুনরায় বাংলাদেশে ইম্পোর্ট করার উদ্দেশ্যে, তাহলে সেটাকে কি হিসেবে কনসিডার, সেটার রেট কত 0% হবে
না। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। আর এখন এটা তো থিওরিটিক্যাল, কিন্তু এভাবে তো মনে থাকবে না। যদি বুঝে পড়ি তাহলে মনে থাকবে। যেমন মনে করেন আপনার একটা মেশিনারি আছে, মেশিন একটা একটা অংশ, যেটার মেইনটেনেন্স বাংলাদেশে করার মতো কোনো প্রতিষ্ঠান নাই। আপনি যাদের কাছ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছিলেন, ম্যানুফ্যাকচারার, সে মনে করেন জার্মানি, তার বাংলাদেশে এই মেশিনটা মেইনটেনেন্স করার বা রিপেয়ার করার অথবা এটার ইমপ্রুভমেন্ট করার মতো বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই। তাহলে সে বলছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার যেহেতু এটা প্রবলেম, তুমি এটাকে জাপানে পাঠাও। জাপানে আমাদের নমিনেটেড মেইনটেনেন্স হাউস আছে, ওরা তোমাকে এটা মেইনটেনেন্স করে দিবে, এটা কাজটা করে দিবে। তাহলে আপনি জাপানে এই মেশিনটা কেন পাঠাচ্ছেন? সার্ভিসিং এর জন্য স্যার। এটা কি বিক্রি করার উদ্দেশ্যে পাঠাচ্ছেন? না স্যার। নো, আপনি পাঠাচ্ছেন যে জাপানে যাবে, জাপান থেকে মেশিনটা মেইনটেনেন্স হয়ে, রিপেয়ার মেইনটেনেন্স হয়ে বাংলাদেশে আসবে, রাইট? তাহলে আপনি কিসের উদ্দেশ্যে পাঠাচ্ছেন? পুনরায় বাংলাদেশে নিয়ে আসার উদ্দেশ্যে, রাইট? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা ভ্যাট রেট 0 হবে না। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। আপনি এক্সপোর্ট করছেন বাংলাদেশে আবার ফেরত নিয়ে আসার উদ্দেশ্যে, তাহলে সেটা 0 রেটেড হবে না। স্যার সেক্ষেত্রে জি বলেন। স্যার আমরা তো একবার যখন এক্সপোর্ট করছিলাম তখন তো আমরা ভ্যাট দিছি, বাট এখন তো আমরা রিপেয়ারিং এর জন্য পাঠাইছি, সেক্ষেত্রে আমাদের আবার কত % ভ্যাট দিতে হবে? এক্সপোর্ট করছিলেন, স্যার এটা তো বাংলাদেশে যখন ছিল, জাপান থেকে যখন আনা হয়েছিল তখন আমাদের একটা তখন ভ্যাট কি দেওয়া এক্সপোর্ট হয়েছিল। করছিলেন? ইম্পোর্ট করছিলাম স্যার, বাট সেটা এখন না যখন বলুন, এক্সপোর্ট কেন বলতেছেন? সরি স্যার, এখন যেহেতু আমরা আবার রিপেয়ারিং এর জন্য পাঠাচ্ছি বা সার্ভিসিং এর জন্য, সেক্ষেত্রে কি আমাদের আবার পুনরায় ভ্যাট পে করতে হবে? হ্যাঁ, এটার জন্য যেটা মনে রাখতে হবে, প্রথম ক্লাসে একটা শব্দ বলেছিলাম, ভ্যাট অলওয়েজ হচ্ছে ভ্যালু এডিশনের উপর। কিসের উপর? ভ্যালু এডিশনের উপর। তাহলে আপনার কতটুকু ভ্যালু এডিশন হইলো? আপনি যে মেশিনটা বাংলাদেশ থেকে জাপানে পাঠিয়ে আবার বাংলাদেশে নিয়ে আসলেন, এতে ভ্যালু অ্যাড হইলো কত? আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি বলবেন? আনসার কি? স্যার কত টাকা ভ্যালু এডিশন হয়েছে কিভাবে বুঝবেন? অঙ্কটা কিভাবে করবেন যে কত টাকা ভ্যালু এডিশন হয়েছে? এটার জন্য অ্যাকাউন্টিং পড়ার দরকার নাই, এটার জন্য ভ্যাট পড়ার দরকার নেই, এটার জন্য একটা সাধারণ মানুষের কমন সেন্স থাকলে এনাফ। যেমন আমি মেশিনটা পাঠাইছি দেশের বাইরে, পাঠাতে একটা খরচ হয়েছে কিনা? জি স্যার। তারপর মেশিনটা সেখান থেকে মেইনটেন্সের জন্য তারা কি ফ্রি করে দিছে, নাকি ওটার জন্য একটা পেমেন্ট তাকে করতে হয়েছে? স্যার পেমেন্ট করতে হয়েছে। সেইটা প্লাস সেটা বাংলাদেশে ফেরত আনার জন্য জাহাজ ভাড়া লাগছে, ইন্স্যুরেন্স লাগছে না? জি স্যার। তাহলে আমার এখানে কত টাকা খরচ অ্যাড হইলো? যাওয়ার সময় একটা খরচ, ওইখানে মেইনটেনেন্স হয়ে আবার ফেরত আসা, তাহলে সব মিলে এখানে আমার যে খরচটা হইলো সেটা হচ্ছে আমার ভ্যালু এডিশন। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এই ভ্যালু এডিশনটার উপর ভ্যাট হবে। ক্লিয়ার? তাহলে পাঠানোর জি খরচ, স্যার। ওখানে মেইনটেনেন্স খরচ, ফেরত আসার খরচ, এগুলো যোগ করলে যা হয় সেটার উপর ভ্যাট হবে। আনসার কি জটিল না সহজ? স্যার সহজ। সহজ। মূল কথা হচ্ছে মনে রাখতে হবে যে ভ্যাট অলওয়েজ ভ্যালু এডিশনের উপর। কিসের উপর? যে ট্রানজাকশনটা ঘটছে সেটার কারণে যতটুকু ভ্যালু এডিশন হয়েছে সেটার উপর ভ্যাট হবে। ক্লিয়ার? জি স্যার। এখন এখানে বলছে যে কিছু ডিমড এক্সপোর্টের এক্সাম্পল দিয়েছে। ডিমড এক্সপোর্ট বলতে কি বুঝাবে? ডিমড এক্সপোর্ট বলতে বুঝাবে, আমরা নরমালি যেটা বুঝি প্রথমটা, সেটা হচ্ছে যদি আপনি এমন কাউকে কোনো কিছু সাপ্লাই করেন যিনি আপনার এই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করে ফিনিশ গুডটা দেশের বাইরে এক্সপোর্ট করবে, যিনি সরাসরি এক্সপোর্ট করছেন তাকে আমরা বলবো ডিরেক্ট এক্সপোর্টার। তাকে কি বলবো? স্যার ডিরেক্ট এক্সপোর্টার। ডিরেক্ট এক্সপোর্টার। আর যার ম্যাটেরিয়ালসটা ব্যবহার করে ডিরেক্ট এক্সপোর্টার এক্সপোর্ট করেছে, তাহলে তাকে বলবো আমরা ডিমড এক্সপোর্টার। তাকে কি বলবো? স্যার ডিমড এক্সপোর্টার। ডিমড এক্সপোর্টার। এটা হলো নর্মাল সেন্স। এর বাইরে হচ্ছে যদি এমন হয় যে আপনি বাংলাদেশের মধ্যে কোনো ইন্টারন্যাশনাল টেন্ডারে, কিসের মধ্যে? বাংলাদেশের মধ্যে। ইন্টারন্যাশনাল টেন্ডারে পার্টিসিপেট করেন, সেখানে কোনো সাপ্লাই দেন, কোনো ইন্টারন্যাশনাল টেন্ডারের এগেইনস্টে আপনি সাপ্লাই দেন কোনো ওয়ার্কারের এগেইনস্টে, তাহলে সেক্ষেত্রে আপনার সাপ্লাইটা যদি আপনি ফরেন কারেন্সিতে দেন
এলসির মাধ্যমে দেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার এই সাপ্লাইটাকে ডিমড এক্সপোর্ট হিসেবে কনসিডার করবে। যদিও এই সাপ্লাইটা কি দেশের বাইরে যাচ্ছে স্যার? আচ্ছা, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাকে বুঝাই, যেমন মনে করেন এই পদ্মা ব্রিজটা, হ্যাঁ, এই পদ্মা ব্রিজটা কে কে কনস্ট্রাক্ট করছিল স্যার? কোন কোম্পানি করছে? বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান করছে? না স্যার। চায়না কোম্পানি করছে। ওকে, এই চায়না কোম্পানি তাহলে বাংলাদেশে আসলো কিভাবে? বাংলাদেশের বাইরে, চায়না তো বাংলাদেশের বাইরে, তাহলে বাংলাদেশের ভিতরে আসলো কিভাবে, রাইট? কারণ হলো বাংলাদেশ গভর্নমেন্ট এই পদ্মা ব্রিজ কনস্ট্রাক্ট করার জন্য একটা ইন্টারন্যাশনাল টেন্ডার দরপত্র আহ্বান করছিল, রাইট? সেইটাতে চায়না কোম্পানি, বিভিন্ন ইটালিয়ান কোম্পানি, বিভিন্ন কোম্পানি এখানে পার্টিসিপেট করছে, টেন্ডারে পার্টিসিপেট করে কাজটা কে পাইছে? স্যার চায়না কোম্পানি। চায়না কোম্পানি। তাহলে এই যে কাজটা হচ্ছে, তাহলে এই যে টেন্ডারটা, এটা কি কোনো লোকাল টেন্ডার না ইন্টারন্যাশনাল টেন্ডার? স্যার ইন্টারন্যাশনাল টেন্ডার। যেই টেন্ডারে দেশের বাইরের কাছ থেকে কোনো পার্টিসিপেন্টকে কি করা হয়, অ্যাট্রাক্ট করা হয়, তাহলে সেটাকে কি বলে? ইন্টারন্যাশনাল টেন্ডার বলে। নরমালি এগুলা গভর্নমেন্ট করে, রাইট? তাহলে এই যে ইন্টারন্যাশনাল টেন্ডার, এই ইন্টারন্যাশনাল টেন্ডারে কাজটা পাইছে চায়না। তাহলে এই চায়না কাজটা পাওয়ার পর, এই যে চায়না যে ব্রিজটা করবার সময় রড, সিমেন্ট, বালু, পাথর লাগছে, এটা কি সব চায়না থেকে আনছে? না স্যার। সিমেন্ট নিছে মনে করেন আকিস থেকে, শাহ সিমেন্ট থেকে, ফ্রেশ থেকে সিমেন্ট নিছে না? বিএসআরএম থেকে রড নিছে। তাহলে এই যে বিএসআরএম থেকে তারা কি করলো, গভর্নমেন্টের যে ইন্টারন্যাশনাল টেন্ডার, সেই টেন্ডারের এগেনস্টে তারা বিএসআরএম কে, শাহ সিমেন্ট কে ওয়ার্ক অর্ডার দিয়েছে। সেই ওয়ার্ক অর্ডারটা হয়েছে এলসির মাধ্যমে। কিসের মাধ্যমে? এটা হয়েছে এলসির মাধ্যমে, লেটার অফ ক্রেডিট এলসির মাধ্যমে হয়েছে, অথবা কোনো এগ্রিমেন্টের মাধ্যমে হয়েছে। তবে সেটা কি হবে? ফরেন কারেন্সিতে হইতে হবে। কিসে হইতে হবে? এটা টাকায় হইলে হবে না, এটা ডলারে অথবা ইউরোতে, তাই না, পাউন্ডে। তাহলে ফরেন কারেন্সি, তার মানে কোনো ইন্টারন্যাশনাল টেন্ডারে বাংলাদেশের মধ্যে যদি কোনো ইন্টারন্যাশনাল টেন্ডারে এগেনস্টে কেউ কোনো সাপ্লাই দিয়ে থাকে এলসি অথবা এগ্রিমেন্টের এগেনস্টে, এবং যেটা ফরেন কারেন্সিতে হবে, তাহলে সেটাকে কি হিসেবে কনসিডার করা হবে? এই যে পদ্মা ব্রিজে আপনি সাপ্লাই দিচ্ছেন রড বা সিমেন্ট, তাহলে আপনার এই সাপ্লাইটাকে ডিমড এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হবে, কারণ এই কাজটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেন্ডার। এই জন্য ওইখানে যে সাপ্লাইটা দেওয়া হচ্ছে সেটাকে কি হিসেবে কনসিডার করা হবে? ডিমড এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হবে। ডিমড এক্সপোর্ট। তো এই যে এক্সাম্পল দিলাম, এটা কি মনে থাকবে? এখন যদি এটা আপনি মুখস্থ করতেন তাহলে কি মনে থাকতো? না স্যার, এক্সাম্পলে মনে থাকে বেশ ভালো। ওকে, পারফরম্যান্স অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি, যেমন বলছে ইন্টারন্যাশনাল টেন্ডার বাই এনি অর্গানাইজেশন বাই হ্যাড রেজিস্টার্ড পারসন এগেইনস্ট এলসি। মূল কথা হলো দুইটা জিনিস, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেন্ডারে অথবা যদি আপনি লোকালি কারো সাপ্লাই দেন যিনি এক্সপোর্ট করবে, আপনার এখানে এলসি থাকতে হবে, এবং এখানে ট্রানজাকশনটা হইতে হবে কিসে? ফরেন কারেন্সিতে স্যার। কারেন্সিতে হইতে হবে। এবং এই যে ডকুমেন্ট গুলা, সেই ডকুমেন্ট গুলা বলছে যে এইটা ডিম এক্সপোর্ট হিসেবে কনসিডার করার জন্য, এটা করলেই এটা ডিম এক্সপোর্ট হিসেবে কনসিডার হবে না, সেটার জন্য ভ্যাটের যে ডিভিশনাল অফিসার আছে তার কাছে কিছু ডকুমেন্ট সাবমিট করলে সে তখন এটাকে রেকর্ড কিপিং করবে, এবং সেটা তখন আপনার ডিম এক্সপোর্ট হিসেবে কনসিডার। তাহলে এটার জন্য কিছু ডকুমেন্ট কার কাছে সাবমিট করতে হবে? স্যার ডিভিশনাল অফিসারের কাছে। ডিভিশনাল অফিসারের কাছে। ওকে, এখন যদি পরীক্ষা আসে যে ভ্যাটের এক্সাম্পশন কিভাবে হতে পারে, আনসার হলো ফার্স্ট শিডিউল, তারপর হচ্ছে এসআরও, তারপর হচ্ছে কি আপনার দুইটাই, তারপর লিখবে যে কোনোটাই না। আনসার কোনটা সঠিক? স্যার দুইটাই। দুইটাই রাইট। তাহলে আরেকটা জিনিস আমরা শিখেছিলাম যে ভ্যাটের এক্সাম্পশনের যে এসআরও, এটা প্রত্যেক বছর একটা কমন এসআরও থাকে, প্রত্যেক বছর একটা কি কমন স্যার এসআরও থাকে। আর ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি ওয়াইজ আলাদা আলাদা করেও এসআরও হয়, রাইট? কমন এসআরও থাকে, ফার্স্ট শিডিউল থাকে, এবং এছাড়া ইন্ডিভিজুয়াল সেক্টর ওয়াইজ
এছাড়াও থাকতে পারে, তাই তো? এগুলো আমাদের দেখেন, আমি বলছিলাম গত ক্লাসে যে আমাদের ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস গুলোতে যা পড়ানো হয়েছে এতে পরের ক্লাসগুলো অনেক ফাস্ট যাবে। দেখেন এই যে এসআরও এর মাধ্যমে যে এক্সামশন, সেখানে আমরা শিখেছিলাম কি, সেখানে টেবিল থাকবে 5টা, রাইট? কয়টা টেবিল থাকবে শিখছিলাম? স্যার 5টা। 5টা। আচ্ছা, এটা কিসের? এটা এখানে এটা মনে হয় এটা ফার্স্ট শিডিউলের ফার্স্ট, একটু দেখি কি লিখছেন। ওকে, টেবিল ম্যানুফ্যাকচারিং, এসআরও নাম্বার হতো ম্যানুফ্যাকচারিং স্টেজ, ট্রেডিং স্টেজ, সাপ্লাই স্টেজ। এটা হচ্ছে এক্সামশনের এসআরও। এটা হচ্ছে 320 অ্যামাউন্ট রেট। এখানে এগুলোর রেফারেন্সটা দিয়েছে। আমরা কিন্তু দেখেছিলাম আমরা কয়টা টেবিল পেয়েছিলাম? 5টা টেবিল। এখানে কয়টা টেবিল দেখাচ্ছে? স্যার 3টা। এটা কি তাহলে ঠিক আছে? না স্যার। এটা থেকে এইটা যেটা দিচ্ছে এটা হলো কিছু এসআরও আছে যেগুলোর মাধ্যমে আপনার ভ্যাটের রেটটা রিডিউস করে। কি করে? যে মনে করেন এটার রেট 15%, সেখানে এসআরও দিয়ে বললো যে এটার ভ্যাটের রেটটা পুরোটা এক্সামশন না করে বললো যে 5%-এর বেশি হবে না। কত পার্সেন্টের বেশি হবে না? 5%-এর বেশি হবে। 5%-এর বেশি হবে না। তাহলে সেই ধরনের এসআরও গুলোতে কি হবে? এটা ওই যে এই যে এটা দেখেন, এখানে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে রেটে রিডিউস করছে, পুরো এক্সামশন করে নাই, সম্পূর্ণ রূপে এটা এক্সামটেড করে, মানে জিরো একদম ভ্যাট নাই এরকম করে নাই। করছে কি 15% ভ্যাট, সেটা থেকে তাকে কম বলছে যে তোমার এটা ক্ষেত্রে 5%-এর বেশি হবে না। তাহলে কত পার্সেন্ট কমে গেল? 10% কমে গেছে স্যার। হয়ে গেল। তাহলে এগুলোর ক্ষেত্রে কিন্তু ফুল এক্সামশন না, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি একটা পোর্শন এক্সামটেড, রাইট? সেটার এসআরওটা এখানে দিয়েছে। এটা হলো ব্যতিক্রম গুলো আর কি। এটা দেখেন এই যে সার্ভিসের ক্ষেত্রে ক্রেডিট রেটিং 7.5%, ঠিক আছে? এগুলো 15%-এর জায়গায় 7.5% বেশি হবে না, তাহলে 7.5% এক্সামশন হলো। আর টার্নওভার রেট কত? টার্নওভার ট্যাক্সের রেট 4%। 4%। ওকে, তো আমরা ভ্যাট যখন সেলস করি, তাহলে সেলসের উপর ভ্যাটটাকে আমরা আউটপুট ভ্যাট বলি। কেনার সময় যে ভ্যাটটা সেটাকে কি বলি? ইনপুট ভ্যাট, রাইট? ইনপুট ট্যাক্স। তাহলে আউটপুট ট্যাক্স, ইনপুট ট্যাক্স দুইটা শিখলাম। এর বাইরে কি থাকতে পারে? যদি আমাদের ভ্যাটের লায়াবিলিটি বাড়ে তাহলে কি হবে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর যদি ভ্যাটের লায়াবিলিটি কমে কমে ডিক্রিজিং তাহলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এই যে 4টা ঘটনা, একটা হচ্ছে আউটপুট ট্যাক্স, একটা হচ্ছে ইনপুট ট্যাক্স, দেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখন বলেন তো এই 4টা আইটেমের মধ্যে কোনগুলোতে ভ্যাটের লায়াবিলিটি বাড়তেছে? আউটপুট ভ্যাট, সেলসের উপর ভ্যাট কি ভ্যাট লায়াবিলিটি বাড়ে না কমে? স্যার বাড়ে। বাড়ে। ইনপুট ট্যাক্স, আমরা বলছিলাম ইনপুট ট্যাক্স সেলসের উপর ভ্যাট থেকে বাদ দেওয়া যাবে, রাইট? তাহলে এটা কি হবে? মাইনাস করব, রাইট? তাহলে আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করলে একটা রেজাল্ট আসবে না স্যার? জি স্যার। এই মাস শেষে যে রেজাল্ট আসবে, যে ফিগারটা আসবে, এই ফিগারটা আমরা গভর্নমেন্টকে ভ্যাট পেমেন্ট করতে হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। মনে করেন জানুয়ারি মাসে আমরা যা বিক্রি করছি তার উপর ভ্যাট আসছে 10 লাখ। কত আসছে ভ্যাট? 10 লাখ। ওইটার সাথে রিলেটেড যেগুলো ইনপুট হিসেবে কিনেছি সেটার ভ্যাট আসছে মনে করেন 7 লাখ। 10 লাখ থেকে 7 লাখ বাদ দিলে থাকলো কত? স্যার 3 লাখ। 3 লাখ। আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আসছে, আমি অন্য কারো কাছে এক্সট্রা ভ্যাট কেটে রাখছি, আমার যিনি সাপ্লায়ার তার কাছ থেকে এক্সট্রা ভ্যাট কেটে রাখছি, ধরলাম আরো 5 লাখ। তাহলে কত হলো? 3 লাখ আর 5 লাখ 8 লাখ। 8 লাখ। আর আমার কাছ থেকে আমি যে বিক্রি করছি সেখান থেকে আমার কাস্টমার আমার কাছ থেকে ভ্যাট কেটে রাখছে অ্যাড সোর্সে, সেখানে মনে করেন 6 লাখ। তাহলে 10 লাখ বিয়োগ 7 লাখ যোগ 5 লাখ বিয়োগ 6 লাখ, তাহলে রেজাল্ট কত? স্যার 2 লাখ। 2 লাখ।
এই যে 2 লাখ টাকা ব্যালেন্স রইলো, এই মাস শেষে এই 2 লাখ টাকা আমাদেরকে কি করতে হবে? স্যার ভ্যাট পে করতে হবে। ভ্যাট রিটার্ন সাবমিট করার আগে গভর্নমেন্ট ট্রেজারিতে এই পেমেন্টটা করে, এই চ্যানেলের মাধ্যমে পেমেন্টটা করে ভ্যাট রিটার্নের মাধ্যমে এটা শো করতে হবে, রাইট? জি স্যার। আর যদি টার্নওভার ট্যাক্সের আওতায় থাকতাম তাহলে কি হইতো? তাহলে কোয়ার্টারলি, তাহলে কি হইতো? এটা স্যার কোয়ার্টারলি হইতো। তাহলে জানুয়ারি টু মার্চের জন্য এপ্রিল মাসে আমরা রিটার্ন সাবমিট করতাম, রাইট? জি স্যার। এই যে এখানে পরীক্ষা দেখবেন এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, পরীক্ষা আসে যে নো ইনপুট ট্যাক্স ক্রেডিট ইজ অ্যালাউড ফর, কিসের জন্য? যারা টার্নওভার ট্যাক্সের আওতায় এনলিস্টেড, রাইট? তাদের ক্ষেত্রে আউটপুটের এগেইনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট কি করা যাবে না, বেনিফিট নেওয়া যাবে না। এটা এখানে না লেখা থাকলেও সহজ। কিরকম দেখেন, আপনার টার্নওভার ট্যাক্সের রেট কত পার্সেন্ট স্যার? 4%। 4%। আমরা তো আগেই বলেছি যে যেসব সেলস গুলা 15% বা জিরো রেট হবে না, সেগুলোর ক্ষেত্রে ইনপুট ট্যাক্স রিবেট পাওয়া যাবে। তাহলে 4% কি 15 বা জিরোর মধ্যে পড়তেছে স্যার? না স্যার। তাহলে সিম্পল। তাহলে পরীক্ষা যদি এখন আপনাকে কনফিউজ করার জন্য বলে যে টার্নওভার ট্যাক্স এর ক্ষেত্রে ইনপুট ট্যাক্স রিবেট নেওয়া যাবে কিনা, ইয়েস নো ভেরি গুড, তখন আপনি কিন্তু আনসার ভুল দেওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আনসার কি হবে? টার্নওভার ট্যাক্স এর ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে না। যাবে। ইনপুট ট্যাক্স ক্রেডিট স্যার যাবে যাবে? না স্যার। না স্যার সরি। ওকে। এখন বলছে যে ম্যানার অফ ভ্যাট কালেকশন, একটা হচ্ছে ভ্যাট ডিডাকশন আর একটা হচ্ছে কালেকশন। আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় তার কাছ থেকে সোর্সে ভ্যাট কেটে রাখছেন, পেমেন্ট করার সময় কেটে রাখছেন, এটা হলো ডিডাকশন। আর যদি আপনার কাছ থেকে কেউ আদায় করে, যেমন আমরা যদি কোনো লাইসেন্স করতে যাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে এটার উপর যে ভ্যাটটা আসে সেই ভ্যাটটা কি আমরা গভর্নমেন্টের কাছ থেকে কেটে রাখি না গভর্নমেন্ট আমার কাছ থেকে কালেক্ট করে, ভ্যাট সহ কালেক্ট করে? স্যার ভ্যাট যেমন সহ কালেক্ট করে। আপনার যে ইলেকট্রিসিটি বিলের সাথে ভ্যাট যোগ করে, রাইট? আপনি কি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার সময় ভ্যাটটা কাইটা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন না ভ্যাটটা সহ গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছেন? স্যার ভ্যাট সহ। তাহলে সেই ক্ষেত্রে তারা কি করছে? তারা ভ্যাটটা কালেক্ট করছে। তারা কি করছে? ভ্যাটটা কালেক্ট করছে স্যার। কালেক্ট করছে। তাহলে এরকম কি হইতে পারে, যেমন আপনার লাইসেন্স, আপনার গাড়ির লাইসেন্স, আপনার কি বলে ড্রাইভিং লাইসেন্স, এগুলা যেই আপনি রিনিউয়াল করেন, ফি জমা দেন, রেজিস্ট্রেশন ফি জমা দেন, ওই ফি এর সাথে ভ্যাটটা সহ তাকে দিয়ে দিচ্ছে। তাহলে সে আপনার কাছ থেকে ভ্যাটটা কালেক্ট করছে। আপনার কাছ থেকে কি করছে? বিআরটি আপনাকে কাছ থেকে কি করছে? ভ্যাটটা কালেক্ট করছে। কালেক্ট করছে। এখন বলেন তো, ওই যে গত ক্লাসের যে আমরা পড়েছিলাম একটা জায়গায় মনে আছে কিনা যে একটা ম্যাথ করেছিলাম ইনপুট এর ক্ষেত্রে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন দেন ডিউটি ক্যালকুলেশন, মনে আছে স্যার? জি স্যার। ওকে। তাহলে তাহলে এই কাস্টমস কখন আপনার কাছ থেকে ডিউটি ভ্যাটটা কালেকশন করছে? যখন আপনি ইনপুট করছেন, রাইট? যখন আপনি কি করছেন? জি ইনপুট করছে। এখন বলছেন তাহলে ইম্পোর্টের ক্ষেত্রে ভ্যাটটা কিভাবে কালেক্ট হবে? আনসার হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে ডিডি ডিডি কালেক্ট করে কে স্যার? ভ্যাট অফিস করে না কাস্টমস করে? স্যার কাস্টমস। কাস্টমস করে। তাহলে বলছে যে ইম্পোর্টের ক্ষেত্রে কাস্টম ডিউটি যেভাবে কালেকশন হয়, কাস্টমস অ্যাক্ট অনুযায়ী যেভাবে কাস্টম ডিউটি কালেকশন হয়, ঠিক সেম প্রসেসে ভ্যাটটাও কালেক্ট করবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? আমরা যখন জি স্যার। ডিউটি ক্যালকুলেশন করেছিলাম সেখানের মধ্যে কি শুধু ডিউটি ছিল নাকি সেখানে ভ্যাট, এটি, এসডি এগুলো ছিল? স্যার ভ্যাট, এসডি এগুলো ছিল। তাহলে কি বুঝলাম? কাস্টমস কি করে? ইম্পোর্ট স্টেজে কাস্টমস ডিউটির পাশাপাশি ভ্যাট আইন অনুযায়ী যে ট্যাক্স গুলো কালেক্ট করা দরকার সেগুলো তারা কালেক্ট করে। তাহলে ইম্পোর্টের ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে আমরা তাহলে কিভাবে বলতে পারবো যে আমদানির ক্ষেত্রে ভ্যাটটা কালেক্ট করা হয় কিভাবে? কাস্টমস যেভাবে কাস্টম ডিউটি কালেকশন করে সেই একই সাথে একই সময় কি করে? ভ্যাটটাও কালেক্ট করে। তাহলে কিভাবে করে? কাস্টম ডিউটিতে কালেকশন করছে কাস্টম অ্যাক্ট অনুযায়ী, ভ্যাট তো হলো ভ্যাট আইন অনুযায়ী। তাহলে সে কিভাবে করবে? সুযোগটা কিভাবে আসতেছে?
সেটা হচ্ছে ভ্যাট আইনে পারমিশন দেওয়া আছে কাস্টমস কে যে তারা ওই ইম্পোর্ট স্টেজে ভ্যাট অফিসারের মতো করে তারা ভ্যাটটা কালেক্ট করবে ডিউটি কালেকশনের সময়। তাহলে আইনে তাদেরকে কি দেওয়া হয়েছে? ক্ষমতা দেওয়া হয়েছে, ক্লিয়ার, পাওয়ার দেওয়া হয়েছে। পরীক্ষা যদি আসে যে ইম্পোর্টের ক্ষেত্রে ভ্যাট কিভাবে কালেকশন হয়, আনসার হবে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী যেভাবে কাস্টম ডিউটি কালেকশন হয় সেই সময়ে একই ম্যানারে কি হবে, ভ্যাটটাও কালেক্ট হবে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। এখন বলছে যে ইম্পোর্ট স্টেজে ভ্যাট কিভাবে ক্যালকুলেশন করে, আমি শিখি নাই স্যার। ভ্যাট হবে জি স্যার। অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি, এটার উপর ভ্যাটের রেট, রাইট? আর যদি পরীক্ষা আসে যে এসডি কিভাবে ক্যালকুলেশন হবে, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি, এই তিনটা যোগফলের উপর এসডি পার্সেন্টেজ, রাইট? আর এই চারটার উপর ভ্যাটের রেট হচ্ছে দিলে কি আসবে, ভ্যাট আসবে। তাহলে আমরা ডিডি ক্যালকুলেশনের জন্য যে ফর্মুলা শিখছি সেটাতেই এখানে কভার হয়ে যায়, ক্লিয়ার? এরপর দেখেন এই যে এখানে ম্যাথ দিয়েছে, আমরা এটা করেছি না স্যার? ডিডি ক্যালকুলেশন, অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করছি কিনা? জি স্যার। তো আপনাদের এখানে ডিডি ক্যালকুলেশনটা আছে কিন্তু এখানে অ্যাসেসেবল ভ্যালুটা দেওয়া আছে। অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশনটা আপনাদের এখানে নাই। আপনাদের এখানে শুধু কি কি ক্যালকুলেশন দিচ্ছে? ডিউটি ক্যালকুলেশন। এখানে আপনার অ্যাসেসেবল ভ্যালুটা সরাসরি দেওয়া আছে, এখানে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশনটা শিখাই না, এখানে শুধুমাত্র ডিউটি ক্যালকুলেশন শিখাইছে, ক্লিয়ার? এই যে একটু আগে আলোচনা করছিলাম, যদি আপনি কোনো কিছু বাংলাদেশের বাইরে এক্সপোর্ট করেন পুনরায় বাংলাদেশে ইম্পোর্ট করার উদ্দেশ্যে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে এই পুনরায় যে বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসলেন, তাহলে সেইটার ভ্যালুটা, সেটার ভ্যাটটা কিভাবে ক্যালকুলেশন হবে? ওই যে বলেছিলাম যে যতটুকু আপনার কি ভ্যালু এডিশন হয়েছে, এনহ্যান্স হয়েছে, তাই না? যেমন ইন্স্যুরেন্স, ফ্রেট এবং ল্যান্ডিং চার্জ প্লাস এটা যে ওইখান থেকে মেইনটেনেন্স করে আসছেন তাকে একটা ফি দিতে হয় নাই? জি স্যার। এগুলার যোগ করলে যা হবে সেটার উপর ভ্যাট হবে, ক্লিয়ার? এখন বলছে যে ইম্পোর্ট ফর এক্সপোর্ট, ইম্পোর্ট ফর এক্সপোর্ট, আপনি ইম্পোর্ট করছেন কিসের উদ্দেশ্যে? এক্সপোর্ট করার উদ্দেশ্যে। এক্সপোর্ট করার উদ্দেশ্যে। যদি এমন হয় যে আপনি একজন এক্সপোর্টার, আপনার আপনার বিজনেস আপনি 100% এক্সপোর্ট করেন, তাহলে আপনি যখন মনে করেন টি শার্ট এক্সপোর্ট করেছে, তাহলে টি শার্ট এক্সপোর্ট করার জন্য এটার র মেটেরিয়ালস কি লাগবে স্যার? ফেব্রিক্স লাগবে, রাইট? কাপড় লাগবে না? জি স্যার। তাহলে এই ফেব্রিক্সটা যদি মনে করেন আপনি বাংলাদেশের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন, ফেব্রিক্সটা কেন ইম্পোর্ট করছেন স্যার? কি উদ্দেশ্যে? স্যার টি শার্ট ম্যানুফ্যাকচারের উদ্দেশ্যে। শুধু কি টি শার্ট ম্যানুফ্যাকচারিং নাকি ম্যানুফ্যাকচার করে না এটা স্যার, দেশের বাইরে এক্সপোর্ট করে এক্সপোর্ট সেই করব উদ্দেশ্যে? স্যার। সে পুরো কথাটা বলেন না, অর্ধেক বললে তো পরীক্ষায় রেজাল্ট ভালো হবে না। তাহলে আপনি ইম্পোর্ট করছেন ফেব্রিক্সটা এই উদ্দেশ্যে যে এটা দিয়ে ফিনিশ গুড টি শার্ট বানায় এটা কোথায় পাঠাবেন? দেশের বাইরে পাঠাবেন, এক্সপোর্ট করবেন, রাইট? তাহলে এক্সপোর্ট করার উদ্দেশ্যে যদি আপনি কোনো কিছু ইম্পোর্ট করেন তাহলে সেটা ওই যে ইম্পোর্ট স্টেজে সেটার উপর ভ্যাট হবে না, ইম্পোর্ট স্টেজে সেটার উপর কি হবে না, ভ্যাট হবে না স্যার। ভ্যাটের রেট 0 হবে। ওই যে একটু আগে যে আমরা ডিউটি ক্যালকুলেশন করছি সেক্ষেত্রে তার ভ্যাটের রেট 0% হবে। কি হবে? 0% ভ্যাটের রেট। কার ক্ষেত্রে হবে? যিনি এক্সপোর্ট করার উদ্দেশ্যে ইম্পোর্ট করছেন। যেমন যিনি এক্সপোর্ট করার উদ্দেশ্যে ইম্পোর্ট করছেন তাদের ক্ষেত্রে কি থাকবে? তাদের ক্ষেত্রে বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটি থাকে। কি থাকে? বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটি। এটার ক্ষেত্রে কি হয়? তাহলে তারা এই যে র মেটেরিয়ালসটা কিনে আনলো সেই র মেটেরিয়ালসটা এই লাইসেন্সের মাধ্যমে আনবে, এটা তার বন্ডের লাইসেন্সের মাধ্যমে বন্ডের গোডাউন থাকবে এবং তার ফ্যাক্টরিতেই গোডাউন হতে পারে। এইটা থেকে মাল ঢুকা বাইর হওয়া এগুলার সবগুলার রেকর্ড গুলা ভ্যাট অফিসের কাছে কি থাকবে? সংরক্ষণ থাকবে। ভ্যাট অফিস আপনার এটা যাচাই করবে। তাহলে কেন করবে? কারণ আপনাকে যেহেতু এক্সপোর্ট করবেন সেটার উদ্দেশ্যে কিনে আনছেন, সেটার উপর ভ্যাটটা বা ডিডিটা গভর্নমেন্ট নেয় নাই। তাহলে আপনি এই ফ্যাসিলিটি নিলেন কিন্তু পরে কি করলেন? এটা ফিনিশ গুড করে এক্সপোর্ট না করে লোকালি র মেটেরিয়ালস অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছেন।
তাহলে কি দেশের ক্ষতি হবে না স্যার? জি স্যার। এই জন্য আপনাকে এই যদি এক্সপোর্ট করার উদ্দেশ্যে রমিটেন্স ইম্পোর্ট করে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার ভ্যাটের এর উপর ভ্যাট হবে না, ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। কথা কি বুঝতে পারছি? ভ্যাটের রেট 0 হবে। ক্লিয়ার? জি স্যার। এখন আপনি যখন ইম্পোর্ট করেন, ইম্পোর্ট স্টেজে আমরা একটা দেখছিলাম না, এটি ছিল অ্যাডভান্স ট্যাক্স আগাম কর স্যার। যদি আপনি জি স্যার। ম্যানুফ্যাকচার হিসেবে আপনি ইম্পোর্ট করেন, তাহলে আপনার হচ্ছে 2%, রাইট? আর যদি কি করেন, আদার দেন ম্যানুফ্যাকচার হিসেবে ইম্পোর্ট করেন, সেক্ষেত্রে আপনার রেট কত হবে? 7.5%। তাহলে যারা ম্যানুফ্যাকচার ব্যতীত অন্য কেউ যদি কি করে, ইম্পোর্ট করে, তাদের ক্ষেত্রে এটি হচ্ছে 7.2%। আর যদি ম্যানুফ্যাকচারার হিসেবে কি করে, ইম্পোর্ট করে, তাহলে সেক্ষেত্রে এটি কত পার্সেন্ট? 2% স্যার। 2%। ওকে। আর ইম্পোর্ট স্টেজে যে আমরা এটিটা দিয়ে আসতেছি, সেটা আমরা কি করতে পারবো? সেটা আমরা পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট নিতে পারবো। সেই অ্যাডজাস্টমেন্টটা নিতে গেলে কতদিন সময়ের মধ্যে নিতে হবে? আগে ছিল 4 ট্যাক্স পিরিয়ড, এখানে এটাকে কত করছে? 6 ট্যাক্স পিরিয়ড। ওকে, তাহলে 6 কর মেয়াদের মধ্যে আপনাকে এটির অ্যাডজাস্টমেন্টটা নিতে হবে। আর যদি এমন হয় যে কেউ, কারো ভ্যাট আনরেজিস্টার্ড পারসন, আপনার ভ্যাটের কোনো রেজিস্ট্রেশন নাই বা কান্ডবান নাই, তাহলে সেই ক্ষেত্রে, যেমন আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি একজন ব্যক্তি হিসেবে যদি আপনার ব্যবসা নাই, কিছু নাই, আপনার পার্সোনাল কাজে আপনি যদি মনে করেন একটা মেশিনারি, যেমন আপনার মেডিকেল একটা ইকুইপমেন্ট কিনেছেন, যেমন বাসায় আপনার রোগী আছে, তার জন্য একটা সার্জিক্যাল বেড কিনেছেন, ইম্পোর্ট করেছেন, ঠিক আছে? তাহলে ওই সার্জিক্যাল বেডটা যে ইম্পোর্ট করছেন, এটা তো পার্সোনাল কনজাম্পশনের জন্য, এটা কি ব্যবসার জন্য কেনা বেচা করার জন্য স্যার, নাকি নিজে ব্যবহার করার জন্য? স্যার নিজে ব্যবহার করার জন্য। নিজে ব্যবহার করার জন্য। এরকম যদি হয় যে যিনি ইম্পোর্ট করছেন তিনি নিজেই আলটিমেট কনজিউমার, এটা কোনো বিক্রির উদ্দেশ্যে আনেন নাই, তার কোনো রেজিস্ট্রেশন নাই, তাহলে সেই ক্ষেত্রে সে যে এটিটা পেমেন্ট করে আসছে, অ্যাডভান্স ট্যাক্সটা পেমেন্ট করে আসছে, আগাম করটা পেমেন্ট করে আসছে, সেটা সে 120 দিনের মধ্যে কি করবে? অ্যাপ্লিকেশন করে 4.1 এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে তাকে তার ওই এটি টাকাটা, আগাম করের টাকাটা তাকে ফেরত দিয়ে দিবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? আর যার রিটার্ন থাকবে, সে তার রিটার্নে অ্যাডজাস্টমেন্ট করবে, তাই না? এটি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে। কিন্তু যার রিটার্ন নাই, যার রেজিস্ট্রেশন নাই, সে কি করতে পারবে? সে যদি আলটিমেট কনজিউমার হয়, বিক্রির উদ্দেশ্যে না এনে থেকে নিজে ব্যবহার করে, তাহলে সে কি করতে পারবে? স্যার 120 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করে এটা নিতে পারবে। 4.1 এর মাধ্যমে অ্যাপ্লাই করলে, এই দেখেন আমি কালার করে রাখছি, আলটিমেট কনজিউমার। কি লেখা আছে? আলটিমেট কনজিউমার। আলটিমেট কনজিউমার, আনরেজিস্টার্ড পারসন, মানে যেই শব্দগুলো আপনাদের মনে রাখা দরকার সেগুলাই কালার করা। তাহলে যার বুদ্ধি আছে সেইগুলো ফলো করলে তার পরীক্ষায় মনে রাখা সহজ হবে। আর যে প্রত্যেকটা শব্দ এখানে মনে রাখার চেষ্টা করবে, তার পরীক্ষা আনসার করতে কঠিন হবে, রাইট? জি স্যার। তো এটি এক্সামশন, তো এটি এক্সামশনের জন্য তো ফার্স্ট শিডিউলে যেগুলা এক্সামশন আছে, সেগুলোর ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে ব্যাট নাই আজ দিনে, তাহলে সেগুলোর ক্ষেত্রে এটিও নাই, রাইট? জি স্যার। আর ভ্যাটের এক্সামশন গুলা এসআর এর মাধ্যমে হতে পারে। আর এখানে বলছে যে এসআর এর মাধ্যমে যেগুলা এখানে আছে, এসআর গুলার ক্ষেত্রে কি নাই? এটির এক্সামশন নাই।
However, for VAT exempted goods as per SRO অনুযায়ী যেসব গুলা VAT exempted সেগুলোর ক্ষেত্রে কি নাই, সেগুলোর ক্ষেত্রে এটির এক্সাম্পশন নাই। ক্লিয়ার? ফার্স্ট শিডিউল যদি হয় সেক্ষেত্রে এটির এক্সাম্পশন আছে, কিন্তু SRO এর মাধ্যমে exempted হলে সেগুলোর ক্ষেত্রে কি নাই, এটির এক্সাম্পশন স্যার এটি নাই স্যার। এখন দেখেন এখানে কি বলছে, ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই। ট্যাক্সেবল সাপ্লাইয়ের ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করে আমরা প্রথম ক্লাসে করেছি, ম্যাথ করেছি, মনে আছে? যে আপনার দেখেন এই যে সে যদি বলে যে আপনি ভ্যাট সহ আপনি 50,000 টাকা বিক্রি করছেন, ভ্যাট সহ কত টাকা বিক্রি করছেন? 50,000 50,000 টাকা। ভ্যাট সহ মূল্যকে কি বলে স্যার আমরা পড়ছিলাম, মনে আছে? স্যার কনসিডারেশন প্রাইস। কনসিডারেশন, ভ্যাট সহ মূল্যকে কনসিডারেশন বলে। তাহলে এটার মধ্যে ভ্যাট আছে, রাইট? যদি 15% ভ্যাট হয় তাহলে এই 50,000 টাকাকে আমরা কি বলতে পারি? 100 টাকা প্লাস 15% ভ্যাট 115 টাকা বলতে পারি না স্যার এটাকে? জি স্যার। তাহলে 150,000 টাকাকে যদি 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করি তাহলে এটার ভিতরে কত টাকা ভ্যাট আছে, ভ্যাটটা বের হয়ে যাবে না? জি স্যার। এই 50,000 টাকা ডিভাইডেড বাই 115 গুণন 15, তাহলে দেখেন ভ্যাটের অ্যামাউন্টটা কত আসছে? 6,522 টাকা। 22। তাহলে 50,000 থেকে 6,522 বাদ দিলে শুধুমাত্র ভ্যাট ছাড়া মূল্য কত আসতেছে? স্যার 43,478 টাকা। আচ্ছা, এটা হলো বিক্রি থেকে ভ্যাট সহ মূল্য থেকে ভ্যাট ছাড়া মূল্যে আসছি, রাইট? যদি ভ্যাট ছাড়া মূল্যটাই দেওয়া থাকতো তাহলে কি করতাম? জাস্ট এই 43,478 এর উপর 15% যোগ করে দিতাম, রাইট? জি স্যার। এই যোগ করলে 50,000 টাকাই আসবে। কত আসবে? 50,000। তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকলে সেখান থেকে আপনার সরবরাহ মূল্যতে আসা, মানে কনসিডারেশন থেকে সরবরাহ মূল্য আসা অথবা সরবরাহ মূল্য থেকে কনসিডারেশন যাওয়া, তাহলে এগুলো কি আমরা বের করতে পারবো? পরীক্ষা যদি কোনোটা দেওয়া থাকে অন্যটা বের করতে বলে আনসার বের করতে পারবো না স্যার? জি স্যার। এগুলো পরীক্ষায় দিবে। এরপর এখানে কি বলছে, কনসিডারেশন বন্ধ হয়ে গেল। এটার মধ্যে এসডি আছে, কি আছে? প্রথমটার মধ্যে কোনো দেখেন সাপ্লিমেন্টারি ডিউটি ছিল? না স্যার। নাই। তাহলে আমরা শিখেছিলাম কি দেখেন, যখন ডিউটি ক্যালকুলেশন করছিলাম মনে আছে কিনা, এসডি সহ মূল্যের উপর ভ্যাট করছিলাম। কিসের উপর ভ্যাট করছিলাম? এসডি সমলের উপর। তাহলে এখন যদি ওই প্রোডাক্টের উপর এসডি থাকে তাহলে আমি যে প্রোডাক্টটা বিক্রি করলাম, ফিনিশ যে প্রাইস বলতেছি কনসিডারেশন, তাহলে এটার মধ্যে এসডিও আছে। এটার মধ্যে কি আছে? এসডি আছে স্যার। তাহলে প্রথমে এসডি হবে, তারপর যে ভ্যাট হবে। তাহলে ফাইনাল যে প্রাইস, তাহলে সেটার মধ্যে পিছনের দিকে যদি আসি তাহলে প্রথমে কোনটা পড়বে? ভ্যাট পড়বে। পিছন থেকে আসলে কি হবে? স্যার ভ্যাট পড়বে প্রথমে। প্রথমে ভ্যাট পড়বে। তাহলে 50,000 থেকে প্রথমে ভ্যাটটা বাদ দিব। ভ্যাটটা বাদ দেওয়ার পর আমরা কি পাবো? ওই যে 43,478 পাইলাম। ক্লিয়ার? এবার এটার মধ্যে আমার কি আছে? স্যার এসডি এসডি। আছে। তাহলে এটাকে এসডি ক্যালকুলেশন করব। কি করব? স্যার এসডি ক্যালকুলেশন করতে হবে। এসডি ক্যালকুলেশন করতে হবে। এসডি ক্যালকুলেশন কিভাবে করব? এই 43,478 এর মধ্যে এসডি ঢুকে আছে, তাহলে কত পার্সেন্ট এসডি ঢুকে আছে? এখানে স্যার কোশ্চেনে 10%। বলছে 10% ঢুকে আছে। কত বলেছে? 10%। 10%। তাহলে 43,478 হচ্ছে 110, এটা কি 110? তাহলে 110 দিয়ে ভাগ করব, 10 দিয়ে গুণ করব, তাহলে এসডি পেয়ে যাবো। এসডি পাইলাম কত? স্যার 3,953 টাকা। আচ্ছা, তাহলে পরীক্ষা আসলে এইভাবে এসডি ভ্যাট এগুলো ক্যালকুলেশন করতে দিলে পারবো না স্যার? জি স্যার। তাহলে দেখেন আমরা আগের ক্লাসগুলো করাতে এখানে পড়াশোনাগুলো কি স্লো হচ্ছে না ফাস্টার হচ্ছে? স্যার ফার্স্ট। ফাস্ট হচ্ছে। আজকে আমাদের কত নাম্বার ক্লাস চলতেছে? স্যার মেবি 5 নাম্বার ক্লাস চলতেছে। 5 নাম্বার ক্লাস চলতেছে। 5 নাম্বার ক্লাস হলে 5 6 30, তার মানে 30 নাম্বার পেজ পর্যন্ত আমাদের পড়তে হবে, রাইট? জি স্যার। এখানে বলছে ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই বিটুইন অ্যাসোসিয়েট এন্টিটিস। এটা একটু বুঝাই বলি। এখন মনে করেন আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়ছি না স্যার সবাই, যে আর্মস লেন্থ ট্রানজাকশন পড়ছি, এই শব্দের সাথে পরিচিত আমরা? যদি বলেন স্যার আমি তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়ি নাই, অনার্স মাস্টার্স করছি, তাহলে আমি কি বলবো? আর্মস লেন্থ ট্রানজাকশন বলতে বোঝায় এমন একটা জিনিস যে সেলার এবং বায়ারের মধ্যে একদম পিওর বায়ার সেলার রিলেশনশিপ থাকবে। এখানে কোনো ধরনের কি থাকবে না, পার্সোনাল রিলেশন অথবা কোনো ধরনের আলাদা মেকানিজম থাকবে না। যেটার কারণে যদি মনে করে এমন হয় একজন পিওর
বায়ার আর একজন হচ্ছে সেলার, এদের মধ্যে পার্সোনাল কোনো রিলেশন নাই, তাহলে সে যে প্রাইসে বিক্রি করবে তাহলে এখানে কি প্রাইসটা ম্যানিপুলেট হওয়ার কোনো সম্ভাবনা আছে স্যার? না স্যার। নাই। কিন্তু যদি এমন হয় যে সেলার আর বায়ারের মধ্যে অন্য ধরনের বিজনেস রিলেশন, অথবা তারা অন্য একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে তারা পার্টনার, সেটার শেয়ার হোল্ডার, সেটার বেনিফিট এখান থেকে নিবে, তাহলে সেখানে কি প্রাইসটা ম্যানিপুলেট হওয়ার সম্ভাবনা আছে কিনা স্যার? জি স্যার। তাহলে যেখানে নিলে তারা ভ্যাট ট্যাক্স ফাঁকি দিতে পারবে, তারা সেইভাবে প্রাইসটা সেটিং করবে, রাইট? তো সেক্ষেত্রে জি ফেয়ার, স্যার। মনে করেন নর্মাল বায়ারের কাছে আপনি যদি জিনিসটা 100 টাকা বিক্রি করেন, তাহলে এরকম অ্যাসোসিয়েট পারসন বা এরকম যদি আপনার খাতিরের লোকজন হয় বা ওইখানে আপনার নিজের ইন্টারেস্ট ইনভলভ থাকে, তাহলে সেক্ষেত্রে কি ওই 100 টাকা বিক্রি করবেন নাকি সেক্ষেত্রে আপনি কমায় অথবা বাড়ায় বিক্রি করবেন, যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন? কোনটা করবেন? স্যার সুবিধা মতো। সুবিধা মতো। তাহলে এতে কি হবে? গভর্নমেন্টের ট্যাক্স বেট ফাঁকি হবে, রাইট? জি স্যার। তো সেজন্য বলছে যে যদি এরকম বায়ার সেলারের মধ্যে নর্মাল যে রিলেশনশিপ, সেটার বাইরে অন্য কোনো ধরনের ক্লোজ রিলেশনশিপ বা কোনো অ্যাসোসিয়েট বা কোনো ইয়ে থাকে, তাদের সাথে যদি কোনো সাপ্লাই হয়, ট্রানজাকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে ফেয়ার মার্কেট প্রাইসেস, এটাকে ভ্যাটটা ক্যালকুলেশন করতে হবে কিসের উপর? ভ্যাটের এই ভ্যালু অফ সাপ্লাইটা হবে তার ফেয়ার মার্কেট ভ্যালু। কি হবে? ফেয়ার মার্কেট ভ্যালু। এই ফেয়ার মার্কেট ভ্যালুটা যাচাই করার জন্য আবার একটা আলাদা রুলস আছে। ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করার জন্য কি আছে? স্যার আলাদা রুলস আছে। এই রুলস আছে, এই যে দেখেন 11 নম্বর এত, এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু, ফেয়ার মার্কেট প্রাইস যাচাই করার জন্য এনবিআর একটা রুলস পাবলিশ করছে এসআর এর মাধ্যমে, সেটা হচ্ছে এটা। ওকে, এখানে একটু চেঞ্জ আছে, এখানে 10% হবে না, এখানে হবে 7.5%। কত percent হবে? ফাইনালি কত আছে দেখেন তো, 7.5 আছে না 10 আছে? হুম, ম্যানুয়ালি চেক করতো স্যার। 7.5 আছে স্যার। 7.5 হবে এটা, ঠিক আছে। তো কথা হচ্ছে, যদি বলছে যে যদি আপনি অন্যান্য বায়ারদের সাথে যেই প্রাইসে বিক্রি করছেন, তার সাথে মনে করেন 5-6টা বা 10টা 2 মাস 3 মাসের ট্রানজাকশনের মধ্যে অ্যাভারেজ করলে যদি দেখা যায় যে এই প্রাইস গুলোর ভেরিয়েশন 7.5%-এর বেশি হয় নাই, মনে করেন একজনের কাছে বিক্রি করছেন 100 টাকা, আরেকজনের কাছে বিক্রি করছেন 106 টাকা, আরেকজনের কাছে বিক্রি করছেন শুধু 94 টাকা, কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে 7.5%-এর রেঞ্জের মধ্যেই আছে, রাইট স্যার? কিন্তু যদি আমরা যদি 100 টাকা একজনের কাছে বিক্রি করছেন, আরেকজনের কাছে বিক্রি করছেন 110 টাকা, তাহলে কত পার্সেন্ট ভেরি হইলো? স্যার 10%। তাহলে সেটা কি 7.5%-এর বেশি হইলো না স্যার? জি স্যার। যদি এমন হয় যে 7.5%-এর বেশি কোনো ভেরি করে কোনো অ্যাসোসিয়েটের কাছে সাপ্লাই করলে সেই প্রাইসটা অন্য বায়ার্সদের কাছে যে প্রাইসে বিক্রি করছেন তার তুলনায় 7.5%-এর বেশি ভেরি করে, তাহলে সেই ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে। আর যদি 7.5% পর্যন্ত থাকে, তাহলে আর ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করার প্রয়োজন নাই। আর ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করার জন্য 5টা মেথড আছে। কয়টা মেথড আছে? স্যার 5টা। 5টা মেথড। পরীক্ষা আসতে পারে যে মেথড কয়টা, এটা আসতে পারে, অথবা আসতে পারে নিজের গুলোর মধ্যে কোনটা এই ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করার জন্য মেথড না, এখান থেকে 4টা দিবে, 3টা দিল বা অন্য কোনো একটা নাম দিল, তাহলে আপনি যেটা এই নামগুলোর মধ্যে ম্যাচ করে না, তাই সেটা আনসার হবে যে সেটা, রাইট? এভাবে পরীক্ষা আসতে পারে। এরপর পরীক্ষা আসতে পারে যে এই 5টা মেথডের মধ্যে কোন মেথডটা সবচেয়ে বেশি কি গ্রহণযোগ্য মেথড। আনসার হবে এই যেটা অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড, গড় নৈমিত্তিক মেথড। তাহলে কোন মেথডটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে? স্যার অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড স্যার। মেথড বলছে যে যদি কখনো ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হয়, তাহলে প্রথমে কম্পারেটিভ মেথড দিয়ে যাচাই করতে হবে। এটাতে যদি রেজাল্ট না পাওয়া যায়, তাহলে পরেরটা, এটা দিয়ে না পেলে পরেরটা, এটা দিয়ে না পেলে পরেরটা, এটা দিয়ে না পেলে পরেরটা, এইভাবে সিরিয়ালে আসতে হবে। তাহলে প্রথমে এটাতে কম্পারেটিভ মেথড অ্যাপ্লাই করতে হবে। এটা যদি ওয়ার্ক না করে, তাহলে ডিডাক্টিভ মেথড ওয়ার্ক না করলে কম্পিউটেড মেথড,
ওইটা না হইলে হলিস্টিক মেথড না হইলে অবজেক্টিভ অ্যাপ্লিকেশন মেথড, এইভাবে সিরিয়ালে আসতে হবে, ঠিক আছে? তবে যদি আপনি অবজেক্টিভ অ্যাপ্লিকেশন মেথড সরাসরি অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে ওই সিকোয়েন্সটা ফলো না করলেও চলবে। কিন্তু আপনি দেখা গেল যে কম্পিউটার মেথড করছেন, তাহলে আপনাকে আগে দুইটা ফলো করে এসে কম্পিউটার 3 নম্বরটা অ্যাপ্লাই করতে হবে। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে কার ক্ষেত্রে সিরিয়াল ফলো করার প্রয়োজন নাই? স্যার অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। এবং এই মেথডে ভ্যালুয়েশন করার ক্ষেত্রে এই ভ্যালুয়েশনটা তাহলে কে করবে? আপনি করবেন? নো, এটা ভ্যাট অফিস করবে। কে করবে? স্যার ভ্যাট অফিস। ফেয়ার মার্কেট ভ্যালুটা ক্যালকুলেশন করবে ভ্যাট অফিস। আপনার আমার কি যে এই মেথডগুলো একটু নলেজ থাকা, তারা যে ক্যালকুলেশন করছে সেটা সঠিক আছে কিনা সেগুলো আমাদের একটু বোঝা। বাকি কাজ কার? স্যার ভ্যাট অফিসের। ভ্যাট অফিসে। এখন আমরা একটা ব্রেকে যাব 15 মিনিটসের, দেন আমরা 20 মিনিটসে যাব। আমরা 8:40 ইনশাআল্লাহ জয়েন করব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আমরা স্যার, শুনতে ব্রেকে যাওয়ার পাচ্ছি। আগে ফেয়ার মার্কেট ভ্যালু নিয়ে কথা বলেছিলাম। যদি অ্যাসোসিয়েট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ট্রানজাকশন ভ্যালুটা কি নরমাল নন অ্যাসোসিয়েটদের সাথে যে প্রাইসে বিক্রি হয়েছে তার থেকে 7.5% বেশি যদি চেঞ্জেস দেখা যায় তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে। আর যদি নন অ্যাসোসিয়েট হয়, মানে বায়ার সেলারের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নাই, তাহলে সেই ক্ষেত্রে যেই ট্রানজাকশনে প্রাইসে এটা সেল হয়েছে সেটাকেই ফেয়ার মার্কেট ভ্যালু হিসেবে কনসিডার করা হবে। তাহলে যদি রিলেশনশিপ থাকে অ্যাসোসিয়েট হিসেবে তাহলে সেই ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালুর কনসিডারেশন আসতে পারে। আর যদি রিলেশনশিপ না থাকে ওরকম তাহলে সেই ক্ষেত্রে যে প্রাইসে সেল হবে সেটাই ফেয়ার মার্কেট ভ্যালু হিসেবে কনসিডার হবে। আর যদি অ্যাসোসিয়েট হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্ষেত্রে দেখেন এই যেটা 7.5% যদি ভেরি করে তাহলে সেটা কি হবে? সেই ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে। আর ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করার জন্য কয়টা মেথড আছে স্যার? ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করার জন্য কয়টা মেথড আছে? 5টা। ওই মেথড গুলা নামগুলো আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এবং তার মধ্যে সবচেয়ে অ্যাকসেপ্টেবল মেথড কোনটা? কি বলেছিলাম? অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। আচ্ছা, তো আমরা জানি যে কোনো সাপ্লাই করলে সেটার উপর অ্যাড দিতে হয়। এখন বলছে আপনি যদি কোনো সাপ্লাই করেন উইদাউট কনসিডারেশন, তার মানে আপনি তার বিনিময়ে কোনো পেমেন্ট নেন নাই, নিবেন না, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলছে যে আপনি উইদাউট কনসিডারেশনে আপনি সর্বোচ্চ বছরে 50,000 টাকা পর্যন্ত আপনি মূল্য ছাড়া কোনো কনসিডারেশন ছাড়া আপনি সাপ্লাই করতে পারেন। যেমন ওষুধ কোম্পানিগুলো কি করে? ফ্রি স্যাম্পল সাপ্লাই দেয় না স্যার? দেয় কিনা? সেই ক্ষেত্রে আপনি সারা বছরে একটা ফিসকাল ইয়ারে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত উইদাউট কনসিডারেশন সাপ্লাই দিতে পারবেন স্যার? 10,000 টাকা পর্যন্ত। কত টাকা পর্যন্ত বছরে আপনি সর্বোচ্চ কনসিডারেশন ছাড়া সাপ্লাই দিতে পারবেন? 50,000 টাকা। 50,000 স্যার। 50,000 টাকা পর্যন্ত। এখন মনে করেন আপনি 50,000 যদি 60,000 টাকার আপনি সেলস করেন, কত টাকা সেলস করেন? বা 70,000 টাকা বা 80,000 টাকা সেলস করলেন। এই যে 80,000 টাকা সেলস করলেন এইটার এগেনস্টে আপনি 50,000 টাকা পর্যন্ত ভ্যাট দেওয়া লাগবে না, রাইট? বছরে সর্বোচ্চ টোটাল সব মিলে একটা ট্রানজাকশনে হোক 10টা হোক সব মিলে টোটাল 50,000।
তাহলে 80,000 টাকা যদি টোটাল সে সাপ্লাই দেয় উইদাউট কনসিডারেশনে, 50,000 পর্যন্ত নো ভ্যাট, বাকি 30,000 টাকার উপর কি করতে হবে, ভ্যাট দেওয়া লাগবে। তাহলে পরীক্ষা যদি আসে যে কত টাকা পর্যন্ত উইদাউট কনসিডারেশনে সাপ্লাই দেওয়া যাবে, আনসার কি হবে, 50,000 টাকা পর্যন্ত স্যার। 50,000 টাকা পরীক্ষা আসবে। এখন বলছে কোন কোন ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমিনেশনের প্রয়োজন হচ্ছে, এরকম কিছু ক্ষেত্রের কথা বলছে, কিছু কেস, কোন কোন কেসে হতে পারে পরীক্ষায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে ওই যে 50,000 টাকা পর্যন্ত আপনি তো এটাতে ফ্রিতে বিক্রি করছেন, তাহলে ফ্রিতে যদি সাপ্লাই দিচ্ছেন, তাহলে এটা ফ্রিতে হলে তো এটা ভ্যালু আপনার জানা নাই, তাহলে এটার ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে, 50,000 টাকা ভ্যালু হয়েছে কিনা ফেয়ার মার্কেট ভ্যালু এটা যাচাই করতে হবে। দেন অ্যাসোসিয়েট পার্সনের কাছে যদি সাপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই কোশ্চেন আসে। তারপরে বলছে যে taxable supply made to an associate in exchange of zero consideration, মানে কোনো কিছুর বিনিময় ছাড়া আপনি তাকে সাপ্লাই দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে। দেন হচ্ছে এমপ্লয়িকে যদি আপনি উইদাউট কনসিডারেশনে কোনো কিছু সাপ্লাই দেন, তাহলে সেক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে। কোয়ান্টিটি অফ গুডস সাবজেক্ট টু এসডি হুইচ হ্যাভ নট বিন প্রিভিয়াসলি অ্যাকাউন্টেড প্রপারলি, তার মানে যদি এমন কোনো গুডস থাকে যেগুলা সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে অ্যাকাউন্টিংটা সঠিকভাবে করা হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন করে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে। এনি গুডস অর সার্ভিসেস হুইচ হ্যাভ সাপ্লাইড উইদাউট এনি কনসিডারেশন, তাহলে কোনো কনসিডারেশন ছাড়া আপনি বা ইনএডুকেটেড কনসিডারেশন আপনি সাপ্লাই দিচ্ছেন যেটা ইম্পোজ হয়, এরকম কোন গুডস, তাহলে পরীক্ষা যদি আসে যে নিচের কোন কোন ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই কনসিডারেশন আসবে, তাহলে এখান থেকে মনে করেন আপনার 3টা দিল বা 4টা দিল আর একটা ভিন্ন রকম দিল, তাহলে এই ক্ষেত্রগুলো আপনাকে জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালুর কনসিডারেশন আসে। অথবা এভাবে না দিয়ে আপনাকে বলতে পারে যে নিচের কোনটি ফলস বা ইনকারেক্ট, এরকম দিয়ে এই এই জায়গা থেকে কোশ্চেনটা আসতে পারে। তো আমরা যখন কোনো গুডস সাপ্লাই করব, সেই গুডসটা সাপ্লাই করার ক্ষেত্রে বলেছে যে সেই গুডসটা ম্যানুফ্যাকচার অথবা সাপ্লাই করার পূর্বে আপনাকে এটার জন্য একটা ডিক্লারেশন দিতে হবে, মূসক 4.3, যেটাকে বলে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, উপকরণ উৎপাদ সহগ, ইনপুট এবং আউটপুটের মধ্যে যে কোএফিসিয়েন্ট সেটা একটা আপনাকে ডিক্লারেশন দিতে হবে, সেটা হচ্ছে মূসক 4.3। এটা ডিভিশনাল অফিসার কাছে দিতে হয়। কখন দিতে হয়? প্রায়র টু ম্যানুফ্যাকচার অর সাপ্লাই, সাপ্লাই অথবা ম্যানুফ্যাকচার করার পূর্বে। এই কালার করা যেগুলো 4টা শব্দ আছে এগুলো একটু পড়তে হবে। কারা 4.3 সাবমিট করবে? যারা রেজিস্টার্ড অর এনলিস্টেড পারসন, এবং তারা কি করবে? যদি গুডস সাপ্লাই করে, সার্ভিসের ক্ষেত্রে না, সার্ভিসের ক্ষেত্রে 4.3 এর প্রয়োজন নাই। তাহলে যারা গুডস সাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 4.3 সাবমিট করতে হবে। কখন সাবমিট করতে হবে? ম্যানুফ্যাকচার বা গুডসটা সাপ্লাই করার পূর্বেই তাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লেয়ার করতে হবে। ও কোন একটা প্রোডাক্ট আপনি যদি ফার্স্ট টাইম, আগে কখনো সেল করেন নাই, প্রথম এটা করছেন, তাহলে যে কোনো প্রোডাক্ট আপনি সাপ্লাই করলে ফার্স্ট টাইম, সেক্ষেত্রে আপনাকে 4.3 সাবমিট করতে হবে। দেন যদি এই সাবমিট করার পরবর্তীতে র মেটেরিয়ালস অথবা ইনপুটের মূল্য যদি 7.5% বেশি পরিবর্তন না হয়, তাহলে সেক্ষেত্রে নতুন করে আর 4.3 জীবনে কখনো দেওয়া লাগবে না। কিন্তু যদি 7.5% বেশি পরিবর্তন হয়ে যায়, যেমন আপনার র মেটেরিয়ালসের মূল্য যা ছিল তার থেকে এটা 10% বেড়ে গেছে অথবা 10% কমে গেছে, সেক্ষেত্রে আপনাকে নতুন করে আবার 4.3 দিতে হবে। আর যদি কোনো এই 7.5% বেশি পরিবর্তন না হয়, এর রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আপনাকে আর জীবনে কখনো 4.3 নতুন করে ওই প্রোডাক্টের উপর দেওয়া লাগবে না। ক্লিয়ার? তাহলে গুড সাপ্লাইয়ের ক্ষেত্রে 4.3 দিতে হবে, এবং সকল গুডসের ক্ষেত্রে। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে এই যে দেখেন এখানে, এই যে এটা, যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, তাদের ক্ষেত্রে 4.3 সাবমিট করার প্রয়োজন নাই। তাহলে পরীক্ষা যদি আসে কার ক্ষেত্রে 4.3 সাবমিট করার প্রয়োজন নাই, লিখলো
সার্ভিস প্রোভাইডার, লিখলো আপনার 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, লিখলো আপনার হচ্ছে সাপ্লায়ার, গুড সাপ্লায়ার, তারপর লিখলো এবিসি, এবি। তাহলে এখানে আনসার কোনটা সঠিক হবে? কার ক্ষেত্রে প্রয়োজন নাই? 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড আর এবি যারা সার্ভিস এবি, কারণ যারা সার্ভিস প্রোভাইডার তাদের ক্ষেত্রে 4.3 লাগে না। ওকে, আর গুডস এর ক্ষেত্রে, সাপ্লাই এর ক্ষেত্রে যদি কেউ এক্সপোর্ট করে তার ক্ষেত্রে 100% এক্সপোর্টার হয় তার ক্ষেত্রে লাগে না। এখানে একটু বলে রাখি, অনেকের মধ্যে এইটা হয়তো কাজ করবে যে 100% এক্সপোর্ট এই শব্দ শুনে মনে হবে যে যারা শতভাগ রপ্তানি করে, মানে 100% তার টোটাল প্রোডাক্ট যা প্রোডাকশন করে সম্পূর্ণটাই এক্সপোর্ট করলে 100, আসলে তা না। এটার ডেফিনেশন আছে কাস্টমস অ্যাক্টে, সেখানে বলেছে যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বলতে বুঝাবে যদি সে তার প্রোডাকশনের 80% এর বেশি কি করে, সে এক্সপোর্ট করে। তাহলে 82%, 85%, 90%, 95% করলো সেটাকে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হিসেবে কনসিডার করা হবে। তাহলে 80 প্লাস হইতে হবে। কি হইতে হবে? আর টোটাল প্রোডাকশনের 80% এর বেশি যদি সে এক্সপোর্ট করে তাকে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কনসিডার করা হবে। এখন বলছে যে টাইম অফ পেমেন্ট অফ ভ্যাট অন ট্যাক্সেবল সাপ্লাই। এখন এই ভ্যাটটা কখন পেমেন্ট করবে কে বলতে পারবে? সাপ্লাইয়ের উপর ভ্যাট হয়, ভালো কথা, এই ভ্যাটটা কখন পেমেন্ট করতে হবে? বলছে যে এটা নিচের 4টা ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে, যে ঘটনাটা আগে ঘটবে তখন ভ্যাট পেয়েবল হবে। এর মধ্যে আমরা 4 নম্বরটা বাদ দিয়ে বাকি 3টা আলোচনা করব। এই 3টার ক্ষেত্রে দেখেন, প্রথমে বলছে যে যখন সাপ্লাইটা কম হইছে, সে আপনি এমন হয় না অনেক সময় আমরা সেলস করার আগে 100% অ্যাডভান্স পুরো টাকাটা রিসিভ করি, তারপর সে তাকে গুডসটা সাপ্লাই করি, হয় না স্যার এরকম? হয় কিনা? অথবা 30% অথবা 50% অথবা 40% আপনি অ্যাডভান্স নেন, তারপর সাপ্লাই করেন। সেক্ষেত্রে টাকাটা পাচ্ছেন একদিন, সাপ্লাই করছেন আরেকদিন, ইনভয়েস করছেন আরেকদিন, 3টা ঘটনা ঘটে। এই ক্ষেত্রে বলছে যে যদি যেদিন যখন আপনি সাপ্লাই করলেন সেই দিন, সেই সময়, অথবা যখন আপনি ট্যাক্স ইনভয়েস মূসক 4.3 ইস্যু করলেন সেইটা, অথবা পার্টলি অথবা সম্পূর্ণরূপে যদি আপনি কনসিডারেশন রিসিভ করেন, তাহলে আপনার সাপ্লাইয়ের এগেইনস্টে যে টাকাটা সেটা যদি আপনি সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবেও রিসিভ করেন, তাহলে এই 3টা ডেটের মধ্যে, এই 3টা সময়ের মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে সেই সময় আপনার কি হবে? ভ্যাটটা পেয়েবল হবে। সে আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনি জানুয়ারি মাসে 5 তারিখে অ্যাডভান্স নিয়েছেন কোন একটা কাস্টমারের কাছ থেকে 10 লাখ টাকা, এইটার এগেইনস্টে আপনি সাপ্লাই দিবেন। ওকে, 10 লাখ টাকা আপনি অ্যাডভান্সটা রিসিভ করছেন কবে স্যার? টাকাটা রিসিভ করছেন কবে? জানুয়ারি মাসের 10 তারিখ, রাইট। এখন আপনি এটা সাপ্লাই দিচ্ছেন মনে করেন ফেব্রুয়ারির 10 তারিখে, জানুয়ারির 5 তারিখে আপনি টাকা পেয়েছেন, ফেব্রুয়ারির 10 তারিখে আপনি সাপ্লাই দিচ্ছেন, এবং সাপ্লাই দেওয়ার সময় আপনি এটা ইনভয়েস করছেন 10 তারিখে, ফেব্রুয়ারি 10 তারিখে। তাহলে এই যে 3টা ঘটনা, এর মধ্যে কোন ঘটনাটা আগে ঘটছে স্যার? মানে রিসিপ্ট 10 তারিখের ঘটনা। জানুয়ারির 5 তারিখে টাকা রিসিভ করছি, রাইট? এটা আগে ঘটছে। তাহলে এই যে জানুয়ারির 5 তারিখে টাকাটা রিসিভ করলাম, এটা কোন কর্মেয়াদ? জানুয়ারি ট্যাক্স পিরিয়ড না? এই জানুয়ারি ট্যাক্স পিরিয়ডে তার এটা কি হবে? ভ্যাট পেয়েবল। কিন্তু সেটা সাপ্লাই করছিল কবে? ফেব্রুয়ারিতে। তাহলে ফেব্রুয়ারিতে এটা তার ট্যাক্স পেয়েবল না হয়ে এটা পেয়েবল হচ্ছে কখন? জানুয়ারিতে। 3টার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে ওই ঘটনাটা যেই মাসে পড়বে সেই মাসে আপনার ট্যাক্স পিরিয়ড হবে, সেই মাসে আপনার ট্যাক্স পেয়েবল হবে। তাহলে জানুয়ারি মাসেরটা আগে ঘটছে, সেই জন্য জানুয়ারিতে পেয়েবল হবে। জানুয়ারিতে যদি পেয়েবল হয় তাহলে এটার ভ্যাটটা কখন পেমেন্ট করতে হয়? জানুয়ারি ওই ট্যাক্স পিরিয়ড পার হওয়ার পরবর্তীতে ভ্যাট রিটার্ন সাবমিট করার আগে। তাহলে জানুয়ারিতে ভ্যাটটা পেয়েবল হইলো, এটা পেমেন্ট করবে কখন? ফেব্রুয়ারি মাসে রিটার্ন সাবমিট করার আগে। তাহলে জানুয়ারি রিটার্নটা ফেব্রুয়ারি কত তারিখে স্যার রিটার্ন সাবমিট করতে হবে? 15 তারিখ। 15 তারিখ। তাহলে ফেব্রুয়ারি 15 তারিখে রিটার্ন সাবমিট করার আগে
সেই ভ্যাটটা পেমেন্ট করে রিটার্ন সাবমিট করবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? তাহলে ভ্যাট কখন পেয়েবল হয়, লায়াবিলিটি যখন কখন ক্রিয়েট হয়, এই চারটা ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে, রাইট? এখন যদি এমন হয় যে আপনি সাপ্লাই আগে করছেন, পেমেন্ট পরে পাইছেন, ইনভয়েস আরেকদিন হয়েছে, তাহলে এর মধ্যে তিনটা ডেটের মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা যে মাসে পড়বে সেই মাসে হচ্ছে আপনার ভ্যাট পেয়েবল হবে। কথা কি বুঝতে পারছি স্যার? তিনটা বলা শেষ, এখন 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হলো আপনি মনে করেন আপনার একটা কসমেটিক ফ্যাক্টরি আছে, ওকে? আপনি বিভিন্ন ধরনের কসমেটিক আপনার কোম্পানি তৈরি করে, আপনি ঈদের সময় বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের জন্য ফ্যাক্টরি থেকে কসমেটিক্স নিয়ে গেছেন গিফট করার জন্য, ওকে? তাহলে আপনি কি ফ্যাক্টরি থেকে যখন নিয়ে গেছেন তখন কি ফ্যাক্টরিকে এটার প্রাইস টাকা দিছেন, ভ্যাট সহ টাকা দিছেন, নাকি শুধু মালটা নিয়ে চলে গেছেন স্যার? মালটা নিয়ে গেছি। কারণ ফ্যাক্টরি আপনার, মালিক আপনি, আপনি কি কোম্পানির টাকা দিয়ে নিয়ে যাবেন মাল? তা তো না। আপনি কি করবেন, এটার উপর টাকা দেন না, তাহলে এটার উপর ভ্যাটটাও দেওয়া হয় না, সেলসের ভ্যাটটা। তাহলে এই যে কসমেটিক তৈরি হলো, এই কসমেটিক তৈরির জন্য ইনপুট হিসেবে বিভিন্ন জিনিস কিনছিলেন না স্যার? র মেটেরিয়ালস কিনছিলেন কিনা? এই র মেটেরিয়ালস কিনছেন যখন, ওইটার উপর যে ট্যাক্সটা দিচ্ছেন ইনপুট ট্যাক্স, সেটা আপনি রিটার্নের রিবেট নিছেন। তাহলে যদি ইনপুট ট্যাক্স বেনিফিটটা নিয়ে থাকেন, এটা আউটপুটের সাথে অ্যাডজাস্ট হওয়ার কথা। তাহলে আপনি যেটা নিয়ে গেছেন ফ্যাক্টরি থেকে আপনার কসমেটিক গুলা, এটা তো আউটপুট, এটার উপর তো ভ্যাট দেওয়া হয় নাই সেলসের উপর। তাহলে এই সেলসের উপর ভ্যাট দেন নাই, তাহলে এটা তৈরি করার জন্য যে ইনপুট রিবেট নিচ্ছেন, তাহলে গভর্নমেন্টের কাছ থেকে ওই রিবেটটা আপনি এখন আর পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, সেই ইনপুট ট্যাক্সটা গভর্নমেন্টকে কি করতে হবে, ফেরত দিতে হবে, রাইট? তাহলে পিরিয়ডে আপনি পার্সোনাল কনজাম্পশন করছেন, সেই পিরিয়ডে আপনার এটার উপর ভ্যাটটা অ্যাপ্লিকেবল হবে। কথা কি বুঝতে পারছি স্যার? যেই মাসে আপনি পার্সোনাল কনজাম্পশন করছেন সেই ট্যাক্স পিরিয়ডে আপনার ভ্যাট পেয়েবলটা হবে। তাহলে এই চারটা যদি কখনো পরীক্ষা আসে যে ভ্যাট কখন পেয়েবল হবে, আনসার হবে এই চারটা ঘটনার মধ্যে যেই ঘটনাটা আর্লিয়ার ঘটবে সেই ট্যাক্স পিরিয়ডে কি হবে, ভ্যাটটা পেয়েবল হবে। তাহলে দেখেন, জানুয়ারিতে যদি আপনি কোনো সাপ্লাই করেন, তাহলে এটার ভ্যাটটা দিতে হবে ফেব্রুয়ারির 15 তারিখে রিটার্ন সাবমিট করার আগে। এটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে স্যার? নাই। এখন আপনাদের বাসায় সবার ইলেকট্রিসিটি, গ্যাস, পানি আছে না স্যার? আছে কিনা? আওয়াজ দিন স্যার, কার বাসায় পানি বা কারেন্ট, গ্যাস কিছু নাই? এমন কি আছেন? জি স্যার আছে। হ্যাঁ, কারেন্ট, গ্যাস, পানি নাই কারো? আছে স্যার। স্যার আছে। আছে। এত আসতে বলতেছি কেন? আছে। তাহলে এই যে মনে করেন আপনার গ্যাস সাপ্লাই, পানির সাপ্লাই, এটা কি কয়দিন পর পর আসে, বালতিতে করে দিয়ে যায়, এরপর টাকা নিয়ে এরকম, নাকি কন্টিনিউয়াস আমরা পেতে থাকি এটা সাপ্লাইটা? স্যার কন্টিনিউয়াস পেতে থাকি। তাহলে এই ধরনের সাপ্লাইকে বলে প্রগ্রেসিভ সাপ্লাই। কি সাপ্লাই বলে? প্রোগ্রেসিভ সাপ্লাই। সাপ্লাই। এখন মনে করেন তাহলে হিসাব অনুযায়ী বিদ্যুৎ বিল আমাকে দিয়েছে, এটা আমি পেমেন্ট করি বা না করি, বিদ্যুৎ কোম্পানিকে কি করতে হবে, পরের মাসের 15 তারিখের মধ্যে ভ্যাটটা জমা দিয়ে দেওয়ার কথা, রাইট স্যার? কথা কি সঠিক কিনা? জি স্যার। সঠিক। কিন্তু যেহেতু বিদ্যুৎ সাপ্লাইটা একটা প্রগ্রেসিভ সাপ্লাই, এগুলার ক্ষেত্রে এটা বেসিক্যালি ইউটিলিটিস, কি ইউটিলিটি সাপ্লাই, এগুলার ক্ষেত্রে যে ওয়াটার, গ্যাস, ফুয়েল, ইলেকট্রিসিটি, এগুলার ক্ষেত্রে বলছে যে ইনভয়েস যেই দিন হবে, ইনভয়েস যেদিন হবে সেই ইনভয়েস ডেট থেকে 90 দিনের মধ্যে পেয়েবল হবে। কত দিনের মধ্যে? স্যার 90 দিনের মধ্যে। 90 বুঝি। দিন। এখন মনে করেন যদি জানুয়ারির 5 তারিখে আপনাকে ইলেকট্রিসিটি বিলটা করে, তাহলে ইলেকট্রিক কোম্পানি এইটার ভ্যাটটা কখন পেমেন্ট করতে হবে, এবার ক্যালকুলেশন করে আমাকে বুঝাই বলেন। স্যার এপ্রিলের 5 তারিখের মধ্যে। এপ্রিলের 5 তারিখ। এপ্রিলের 5 তারিখ। তাহলে এটা তো মাসের মাঝখানে তো টাকা দিবে না, তাহলে এপ্রিল মাসে পড়ছে। কোন মাসে পড়ছে তাহলে এটা? স্যার এপ্রিল মাসে। এপ্রিল মাসে। তাহলে জানুয়ারির 5 তারিখে ইনভয়েস হইছে, এপ্রিলের 5 তারিখে যে এটা কি হবে, পেয়েবল হবে, রাইট? তাহলে এপ্রিলের 5 তারিখ হলে এটা এপ্রিল মাসে পড়ছে, তো এপ্রিল মাসের এটা
এখান থেকে হিসাব করে এরকম 90 দিন, তাহলে নর্মালি আমরা জানলাম যে যেই মাসে হবে তার মাস পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে, রাইট, রিটার্ন সাবমিট করার আগে। কিন্তু গ্যাস, ওয়াটার, ফুয়েল, ইলেকট্রিসিটি এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ইনভয়েস যেদিন হবে সেদিন থেকে 90 দিন ক্যালকুলেশন করব, তখন এই সময়ের মধ্যে আমাকে পেমেন্ট করতে হবে। যদি এটা ইলেকট্রিসিটি, গ্যাস, পানি এগুলোর ক্ষেত্রে এরকম না হইতো তাহলে কি হইতো, জানুয়ারি 5 থেকে ইনভয়েস এসে ফেব্রুয়ারি 15 তারিখের পেমেন্ট করতে হইতো। কিন্তু এখন সেই পেমেন্ট করতেছে কখন, এপ্রিল মাসের 5 তারিখের মধ্যে, রাইট। তাহলে তারা একটা বাড়তি সময় পাচ্ছে, তাই না স্যার? এদের ক্ষেত্রে এই সুবিধাটা কেন দিয়েছে, কারণ এটা পাবলিক ইউটিলিটিজ এর ব্যাপার। এটার ক্ষেত্রে পাবলিক টাইমলি পেমেন্ট করে না। যদি টাইমলি পেমেন্ট না করে এত হিউজ ভলিউমে ভ্যাট আসবে, কোম্পানি এই ভ্যাট যদি পাবলিকের বিল পেমেন্ট করার আগে এই ভ্যাটটা দিতে হয়, তাহলে দেখা যাবে যে কোম্পানির কি মাইনাস ফিগার হয়ে যাবে, কোম্পানি আর পাবলিককে এই ধরনের ফ্যাসিলিটি সাপ্লাই দিতে পারবে না। এই জন্য গভর্নমেন্ট এটার ক্ষেত্রে শিথিল করেছে। তাহলে প্রগ্রেসিভ এবং পিরিয়ডিক সাপ্লাইয়ের ক্ষেত্রে কতদিন সময় পাবে স্যার? 90 দিন। ইনভয়েস ডেট থেকে 90 দিন। এখন যদি আপনি মনে করেন এই প্রগ্রেসিভ বা পিরিয়ডিক সাপ্লাই সম্পর্কে না জানেন, আপনি বলবেন যে ও হচ্ছে গ্যাস সাপ্লাই দিছে জানুয়ারি 5 তারিখ, তাহলে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে রিটার্ন সাবমিটেশনের আগে পেমেন্ট করতে হবে, আনসার দিবেন এইটা। কিন্তু যদি এটা প্রগ্রেসিভ সাপ্লাই বুঝেন, তাহলে বলুন যে আচ্ছা এটা জানুয়ারি 5 তারিখে তো, তার সাথে 90 দিন যোগ করে তাহলে এপ্রিলের 5 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। আনসার দুই রকম হবে না স্যার? এই জিনিসগুলো বোঝার বিষয় আছে, জি স্যার। হ্যাঁ, এগুলা বোঝার বিষয় আছে। ওকে, এখন আমাকে কে বলতে পারেন গোয়িং কনসার্ন বলতে কি বোঝায়? আপনারা অ্যাকাউন্টিং এ পড়ছেন না স্যার গোয়িং কনসার্ন? জি স্যার, চলমান প্রতিষ্ঠান। এটা কি দৌড়াইতে থাকে প্রতিষ্ঠান না কি করে? চলমান প্রতিষ্ঠান বলতে কি বুঝি, বাংলা বলতে হবে না? না স্যার, এটা একটু এখনো চালু আছে। এটার মানে স্যার, হচ্ছে যে গোয়িং কনসার্ন প্রতিষ্ঠানটা মিন্স এখনো চালু বলতে যে আছে, রানিং চলতেছে। আমরা ধরে নিব যে একটা প্রতিষ্ঠান এটা বিজনেসটা চলমান থাকবে, এটা বন্ধ হয়ে যাবে না, রাইট? এখন যদি এমন হয় যে কোনো প্রতিষ্ঠান আমরা বুঝতেছি যে এক বছরের মধ্যে এটা বন্ধ হয়ে যায়, 1 বছর পরে আর এটা চলমান থাকবে না, তাহলে সেটা কি গোয়িং কনসার্ন বলবো? না স্যার। বলবো না। তাহলে অ্যাকাউন্টিং এর ভাষায় হচ্ছে যে যদি কোনো বিজনেস আমরা দেখি যে 1 বছরের বেশি সময় ধরে চলমান থাকবে, তাহলে সেটাকে আমরা গোয়িং কনসার্ন বলবো। আর যদি মনে হয় যে না 1 বছরের বেশি সময় তার এটা কি করবে না, কন্টিনিউ করবে না, এটা বিজনেসের অবস্থা খারাপ, তাহলে সেক্ষেত্রে এটাকে গোয়িং কনসার্ন ধরবো না, রাইট? তাহলে গোয়িং কনসার্ন না ধরলে এটার অ্যাকাউন্টিং একরকম হবে, আর যদি গোয়িং কনসার্ন ধরি তাহলে এটার অ্যাকাউন্টিং ভিন্ন রকম হবে, রাইট? যদি গোয়িং কনসার্ন না হয় সেক্ষেত্রে কি করতে হয়, আপনাকে তখন ওই যতগুলা ভ্যালু আসবে সেগুলা আপনাদেরকে ওই ফোর্স ভ্যালুতে, যেটা এখন বিক্রি করলে কয় টাকা পাওয়া যায় এইভাবে হিসাব করতে হবে। হিস্টোরিক্যাল কস্টে ভ্যালু অ্যাকাউন্টিংটা করা যাবে না, ঠিক আছে? তো ভ্যাটের ক্ষেত্রে তাহলে ইম্প্যাক্টটা কি বলছে যে আপনার যদি কোনো একটা বিজনেস প্রতিষ্ঠান থাকে, সেই মনে করেন আপনার একটা ফ্যাক্টরি আছে, বিস্কিট ফ্যাক্টরি, হ্যাঁ, আপনি এই ফ্যাক্টরিটা অন্য কারো কাছে বিক্রি করতেছেন। তো বিক্রি করার সময় যদি তার সাথে বিক্রি করার সময় এগ্রিমেন্ট এমন হয় যে সে আপনার এই ফ্যাক্টরিটা বিস্কিট ফ্যাক্টরি হিসেবে কি করবে, কন্টিনিউ করবে, এই বিজনেসটা বন্ধ করবে, বিজনেসটা আপনার কাছে সে বিজনেসটা কিনতেছে, সেইটা এই বিজনেসটা চলমান রাখবে, বিজনেসটা বন্ধ করবে না, তাহলে সেটাকে বলবো আমরা গোয়িং কনসার্ন। সেটাকে কি বলবো, যে আমি কোন একটা এস্টাবলিশমেন্ট বিক্রি করছি, যেটা গোয়িং কনসার্ন হিসেবে চলমান থাকবে। কথা কি বুঝতে পারছি স্যার? এখন আমরা স্যার। নরমালি জানি যে কোনো কিছু যদি আমরা সাপ্লাই করি, তাহলে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যদি হাত বদল হয় তখনই ভ্যাট হয়, রাইট? এটাই তো আমরা শিখছিলাম। এখন আপনি যদি আমার কাছে একটা কিছু বিক্রি করেন, তাহলে সেটার উপর ভ্যাট আমাকে দিতে হবে, রাইট? আপনি আমার কাছ থেকে বিক্রি করার সময় ভ্যাট যোগ সহ কালেক্ট করে গভর্নমেন্টকে দিয়ে দিবেন, তাহলে এটাতে যে কোনো কিছু সাপ্লাই দিলে তার উপর ভ্যাট হচ্ছে। এখন আপনি একটা ফ্যাক্টরি বিক্রি করছেন, তাহলে সেটার ক্ষেত্রে ভ্যাট হবে। যদি এই ফ্যাক্টরিটা আপনি যিনি কিনতেছেন তিনি এটা এই ব্যবসাটা চলমান রাখবেন এই কন্ডিশনে কিনেন, এবং যদি এই কন্ডিশন কেনার ক্ষেত্রে যদি বায়ার সেলার কি করে, কিছু কন্ডিশন আছে, বায়ার সেলার যদি কি করে জয়েন্টলি কমিশনারের কাছে অ্যাপ্লাই করে যে আমি এই ফ্যাক্টরিটা বিক্রি করব, মিস্টার এক্স কিনবে এবং সেই ব্যবসাটা চলমান রাখবে, এই কন্ডিশনে সে কিনতেছে, জয়েন্টলি যদি সেলার এবং পারচেজার কি করে কমিশনারের কাছে অ্যাপ্লিকেশন করে যে তারা এভাবে বিক্রি করতেছে, এবং সেইখানে যদি একটা
আনকন্ডিশনাল ব্যাংক গ্যারান্টি দিয়ে দেয় যে হ্যাঁ যদি কোনো ভ্যাট ট্যাক্সের লায়াবিলিটি আসে তো সেটা আমরা পেমেন্ট করার জন্য একটা ব্যাংক গ্যারান্টি দিলাম। এরকম করে যদি 4.2 এর মাধ্যমে তারা অ্যাপ্লাই করে কমিশনার বরাবর, কমিশনার সেটা কি করবে, অ্যাপ্লিকেশনের 7 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভাল দিবে। ওকে, এরকম কন্ডিশনে যদি কোনো সেল হয়ে থাকে তাহলে ওই যে ফ্যাক্টরিটা বিক্রি হলো এই ফ্যাক্টরির বিক্রির উপর ভ্যাট হবে না। কথা কি বুঝতে পারছি স্যার? নরমালি ফ্যাক্টরি বিক্রি করলে এটার উপর ভ্যাট হবে, জি স্যার। কিন্তু যদি ফ্যাক্টরিটা গোয়িং কনসার্ন হিসেবে চলমান থাকবে, ব্যবসা বন্ধ করবে না, এই কন্ডিশনে বিক্রি করা হয় এবং বায়ার সেলার জয়েন্টলি 4.2 এর মাধ্যমে কমিশনের কাছে অ্যাপ্লাই করে এবং একটা ব্যাংক গ্যারান্টি দেয়, তাহলে সেই ক্ষেত্রে কমিশনার অ্যাপ্লিকেশন করা 7 দিনের মধ্যে এটা যদি অ্যাপ্রুভাল দেয় তো সেটার ক্ষেত্রে কি হবে না, ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। কথা কি বুঝতে পারছি স্যার? এই যে দেখেন উপরে লেখা আছে, জি, স্যার। কালার করা আছে, ভ্যাট উইল নট বি ইম্পোজড ইফ, যা বললাম তা। তাহলে এটা কি মুখস্থ করার দরকার আছে না বুঝলে আনসার করা যাবে? এরপর এখানে একটা কথা বাকি রয়েছে, সেটা হচ্ছে যে এই যে 4.2 তে যে অ্যাপ্লিকেশন করবেন কখন করবেন বলছেন যে যখন আপনার বিক্রি করবেন ওই বিক্রির ডেট থেকে 15 দিন আগে জানাইতে হবে। কতদিন আগে জানাইতে হবে? 15 দিন আগে অ্যাপ্লিকেশন 15 করতে দিন হবে। আগে। এই যেগুলো কালার করছে এগুলো মনে খেয়াল করলেই পরীক্ষা আনসার করা যাবে। এবং এই ক্ষেত্রে সেলারের কিছু দায়িত্ব আছে। সেলার যখন গোয়িং কনসার্ন হিসেবে বিক্রি করবেন পারচেজারকে নিচে ডকুমেন্ট গুলা দিবেন। এটা পরীক্ষা আসতে পারে যে গোয়িং কনসার্ন হিসেবে সেল করলে সেই ক্ষেত্রে সেলার পারচেজারকে কি কি ডকুমেন্ট, নিচের কোন কোন ডকুমেন্ট গুলো দিতে হবে এইটুকু পড়তে হবে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এটা একটা সুন্দর জিনিস আসছে, সেটা হলো আমাদের এখানে মোবাইল ব্যবহার করি না এমন কেউ আছি যে কখনো জীবনে মোবাইল ব্যবহার করি নাই বা করি না? আছি কেউ? ইয়েস অর নো? আছি যে মোবাইল ব্যবহার করি না? হ্যাঁ স্যার করি। করি। ওকে, মনে করেন আপনার মোবাইলে যখন কথা বলেন তো মোবাইলে কথা বলার জন্য টাকা লাগে না লাগে না? লাগে স্যার। জি স্যার লাগে। লাগে। এটার জন্য আমরা কি করি? এখন তো আমরা মোবাইলে বিকাশ থেকে কি করতে পারি, রিচার্জ করি, রাইট? নরমালি আমরা কি করতাম, আমরা যে কোনো একটা দোকানে যেতাম, যাই বলতাম যে ভাই আমাকে একটা প্রিপেড কার্ড দেন অথবা আমার মোবাইলে এত টাকা ফ্লেক্সি করেন, রাইট? বলতাম কি না? জি স্যার। জি স্যার। তাহলে সেক্ষেত্রে মনে করেন আপনি দোকান যায় যদি বলেন যে আমাকে আমার মোবাইলে 500 টাকা রিচার্জ করে দেন অথবা 500 টাকা ফ্লেক্সি করুন অথবা 500 টাকা প্রিপেড কার্ড দেন, তাহলে এই যে 500 টাকা রিচার্জ করলো বা আপনাকে কি বললো ফ্লেক্সি দিল, এই 500 টাকা যখন নিলেন এটার সাথে কি 500 টাকা প্লাস ভ্যাট সহ আপনি পেমেন্ট করেন নাকি শুধু 500 টাকা পেমেন্ট করেন? স্যার শুধু 500 টাকা। 300 টাকার যদি যদি আপনি 500 টাকার প্রিপেড কার্ড কেনেন আপনি কি 500 টাকা পেমেন্ট করেন নাকি 500 প্লাস ভ্যাট সব পেমেন্ট করেন? এত কঠিন কোশ্চেন করলাম? কেউ কখনো প্রিপেড কার্ড কিনি নাই? দোকানে 500 টাকার প্রিপেড স্যার, কার্ড কিনলে 500 টাকাই তো দেই নাকি 575 টাকা দেই? শুধু 500 টাকা দিই। তো এটুকু বলতে পারতেছি না, 500 টাকা দিই। তাহলে আমি তো শিখছি যে কোন সাপ্লাই হলে সেটার উপর ভ্যাট অ্যাড হবে, রাইট? তাহলে 500 টাকা যদি আমি সাপ্লাই নেই তাহলে 500 টাকার সাথে ভ্যাট যোগ হয়ে 575 হওয়ার কথা না স্যার? জি স্যার। কেন হচ্ছে না? কারণ হচ্ছে মোবাইল কোম্পানি এই প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছানো পর্যন্ত মাঝখানে দোকানদারের কমিশন, হ্যাঁ, এই ভ্যাট ট্যাট যা আছে এগুলো সব ক্যালকুলেশন করে ভ্যাট সহ মূল্য কত দাঁড় করাইছে? 500 টাকা। তাহলে এই 500 টাকার মধ্যে কি আছে? সবকিছু আছে। ভ্যাট আছে। এটা হলো কনসিডারেশন। 500 টাকার মধ্যে ভ্যাট আছে, ওই যে সেলস যে দোকান থেকে কিনছে দোকানদার কি ফ্রিতে বিক্রি করছে সে একটা ডিসকাউন্ট পায় না কোম্পানি থেকে, কমিশন পায় না, সেটাও স্যার। এটার মধ্যে ইনক্লুড আছে, সেটার উপর ভ্যাটটাও আছে। তাহলে আপনি যখন প্রিপেড কোনো টেলিকমিউনিকেশন প্রোডাক্ট কিনেন সেটার ক্ষেত্রে ভ্যাট অ্যাপ্লিকেবল হয় না, হয় কি স্যার? হয় না। কেন না, হয় স্যার। না? কারণ এটার এটার ভিতরে অলরেডি সবকিছু ইনক্লুড করা আছে। কথা কি বুঝতে পেরেছেন স্যার? জি স্যার।
ভ্যালু অফ ইন কাইন্ড বেনিফিটস। ইন কাইন্ড বেনিফিটস, ইন কাইন্ড বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? ইন কাইন্ড যদি বলে যে সে আমাকে এত টাকার বেনিফিট দিয়েছে, 10 লক্ষ টাকার বেনিফিট দিয়েছে, আর যদি বলে যে সে আমাকে ইন কাইন্ডে বেনিফিট দিয়েছে, ইন কাইন্ড মানে কি? টাকা দেয় নাই, গুডস দিছে। কি দিছে? তার গুড দিয়েছে, আপনার 10 মণ চাল দিছে, কথা বুঝছেন? আপনাকে একটা ফার্নিচার দিছে, আপনাকে একটা গাড়ি দিছে, এগুলো হচ্ছে ইন কাইন্ড, টাকায় না। এইসব জিনিস টাকায় দেওয়া হয় না, সেগুলোকে বলে ইন কাইন্ড। ক্লিয়ার? যদি আপনাকে কেউ কোনো একটা জিনিস দেয়, কোনো একটা, মনে করো আপনাকে একটা গাড়ি দিল, অথবা আপনাকে একটা জমি দিল, অথবা আপনাকে একটা মনে করেন মেশিন দিল, অথবা একটা পার্টস দিল, যেটাই দিক না কেন, ওই জিনিসটা এখন আপনার এটা ভ্যালু কত, কিভাবে বুঝবেন? বুঝার কোনো উপায় আছে স্যার? সেই ক্ষেত্রে বলছে এগুলোর ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু লাগবে। কি লাগবে? তাহলে এখন ইন কাইন্ড, তাহলে এখানে বলছে ইন কাইন্ড বেনিফিটস গিভেন টু অ্যান এমপ্লয়ি অর অফিসার। তাহলে এমপ্লয়িকে ইন কাইন্ড বেনিফিটস কি হইতে পারে? যেমন আপনি মনে করেন কোন কোম্পানিতে সেলসে জব করেন। কিসে জব করেন? সেলসে জব করেন। কোম্পানি আপনাকে বেতন না দিয়ে কোম্পানি কিছু প্রোডাক্ট আপনাকে দিয়ে দিল, এই নাও তোমার বেতনটা দিতে পারছি না, এই নাও তুমি প্রোডাক্ট নিয়ে যাও। আপনি কি করবেন? প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন। মানে আপনি তো প্রোডাক্ট গুলো টাকার বিনিময়ে নেন নাই, নিলেই তো এটার ভ্যালু কত জানতেন, রাইট? যখন কোম্পানি কোনো এমপ্লয়িকে কোনো প্রোডাক্ট দিল, এই যে ইন কাইন্ড, তার স্যালারির বিনিময়ে তাকে কিছু প্রোডাক্ট দিল, তাহলে এই প্রোডাক্ট গুলার আসলে সেক্ষেত্রে ভ্যালু কম বেশি হইতে পারে, এই জন্য ভ্যাট ট্যাক্স, ভ্যাট ফাঁকি হইতে পারে, সেই জন্য সেগুলোর ক্ষেত্রে কি হবে? ভ্যাট অফিস এটার ফেয়ার মার্কেট। মূল কথা হলো আপনি যদি কাউকে কোনো অর্থের বিনিময় ছাড়া কোনো কিছু দেন, তাহলে সেটার ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে। ক্লিয়ার? তাহলে এমপ্লয়িকে যদি এরকম আপনি কোনো কিছু দেন যেটা ইন কাইন্ডে, টাকার অঙ্কে না, সেটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করতে হবে। তাহলে যেই প্রোডাক্টটা তাকে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করে যত টাকা জিনিসের উপর সেই ভ্যাটটা কোম্পানি বিয়ার করতে হবে, কোম্পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি লেখা যাচ্ছে স্যার? লে বাই সেল। এই লে বাই সেল শব্দ দিয়ে বোঝা কঠিন, এটা একটু যদি সহজ করে বলি, আমরা কখনো কি ইএমআই সিস্টেমে পারচেজ করি না স্যার? ইএমআই, হায়ার পারচেজ, ইনস্টলমেন্ট আকারে পেমেন্ট করি, করি কিনা? জি স্যার। জি স্যার। মনে করেন আপনি একটা ফ্রিজ কিনলেন 1,20,000 টাকা দিয়ে, আপনি 1,20,000 টাকা এট এ টাইম দিলেন না, আপনি এটা 12টা ইনস্টলমেন্টে 10,000 10,000 10,000 করে দিলেন। তাহলে এই যে 10,000 10,000 করে দিলেন, এই ধরনের যে সেলসটা, এটাকে বলে লে বাই সেলস, যেগুলা ইনস্টলমেন্ট আকারে পেমেন্ট হয়, যেগুলো আলাদা আলাদা। তাহলে এই প্রত্যেকটা ইনস্টলমেন্টের জন্য একটা একটা করে ইনভয়েস হবে, 12টা ইনভয়েসে আপনার এই পেমেন্টটা কালেকশন হবে। ক্লিয়ার? এই ধরনের সেলসকে কি বলে? লে বাই সেলস। এগুলোর ক্ষেত্রে ভ্যাটটা কখন হবে? আপনার কাছে যখন এটা বিক্রি করছিল 1,20,000 টাকায়, তো 1,20,000 টাকার উপর একসাথে ভ্যাটটা হবে, নাকি এই 10,000 উপর ভ্যাট 10,000 উপরে হবে, ইনস্টলমেন্টের ইনভয়েসের সাথে ভ্যাটটা হবে? কখন হবে? এটা হবে যখন আলাদা আলাদা পেমেন্টের জন্য আলাদা আলাদা কি হবে? ইনভয়েস হবে, সেই ইনভয়েসের উপর ভ্যাটটা হবে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এখন বলছে যে ট্রিটমেন্ট অফ ক্যান্সেল ট্রানজেকশন। মনে করেন আপনি কোনো একটা সেলস করছেন, সেলসটা পরে ক্যান্সেল হয়ে গেছে, সেলস বাতিল হয়ে গেছে, তাহলে কি হবে? যখন সেলস হয়েছিল আউটপুট ভ্যাট অ্যাড করছেন, রাইট? এটার উপর ভ্যাট লাইবিলিটি আছে, আপনি ভ্যাট দিয়ে দিচ্ছেন। যখন সেলসটা ক্যান্সেল হয়েছে, তাহলে কি ভ্যাট কি বাড়ছে না কমবে? এখন আগে তো ভ্যাট দিয়ে ফেলছেন, এখন তাহলে কি করতে হবে? ভ্যাটটা অ্যাডজাস্ট করতে হবে। কমাইতে হবে, কারণ আপনি ভ্যাটটা গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছেন, যে সেলসের উপর ভ্যাটটা দিচ্ছেন সেই সেলসটাই ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ভ্যাটটা আপনি গভর্নমেন্টকে দিয়ে ফেলছেন, তাহলে ভ্যাটটা এখন কি করতে হবে? গভর্নমেন্টকে বেনিফিটটা পাইতে হলে আপনাকে এটা একটা অ্যাডজাস্টমেন্ট নিতে হবে। কি অ্যাডজাস্টমেন্ট? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন, ভ্যাট কমাইতে হবে, রাইট? তো আজকে এই পর্যন্তই, অনেক পড়াশোনা হয়েছে আমাদের, 33 পর্যন্ত আসছে। মনে রাখেন আমরা এটা
5 নাম্বার পয়েন্ট পর্যন্ত এখানে আসছে, 6 নাম্বার থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আমরা ট্রিটমেন্ট অফ ক্যান্সেল ট্রানজাকশন পর্যন্ত আজকে পড়াশোনা করছি। নেক্সট ক্লাসে আমরা সেল অফ প্রপার্টি, ইনস্যাটিসফ্যাকশন অফ ডেট সেখান থেকে আলোচনা করব। ওকে স্যার, জি জি স্যার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম।